ফিজিবিলিটি স্টাডিটা তো বিজনেস কেসের একটা মানে অংশ, তাই না? না, বিজনেস কেসের আগে হয় এটা, নিডস অ্যাসেসমেন্টের জন্য, তারপরে বিজনেস কেসটা লেখা হয়। আগে ফিজিবিলিটি স্টাডি, তারপরে বিজনেস কেস, সেটার উপর ভিত্তি করে, মানে ফিজিবল যদি মনে হয় যে হ্যাঁ ফিজিবল, তাহলে আমরা বিজনেস কেস লিখবো। ঠিক আছে, এটাকে নিডস অ্যাসেসমেন্ট বলে আর কি, যে একটা ফিগার আছে ওখানে, তাই না? ফিগারে আছে নিডস অ্যাসেসমেন্ট। আরেকটা ইস্যু হলো যে আপনার রোলিং ওয়েভ প্ল্যানিং যেটা, এটা আপনার নর্মালি প্রেডিক্টিভ যে প্রজেক্ট গুলা, এগুলোর তো হচ্ছে যখন ফর এক্সাম্পল আমরা যখন একটা শিডিউল বানাই, প্রজেক্ট শিডিউল যখন বানানো হয়, তখন তো বেসিক্যালি ডিটেলস শিডিউলই বানানো হয়। তাহলে এটা রোলিং ওয়েভ মানে প্রেডিক্টিভ প্রজেক্ট রোলিং ওয়েভ কিভাবে মানে ইয়ে হয়েছে, কানেকশনটা কি? প্রজেক্টে আমরা রোলিং ওয়েভ প্ল্যানটা কিভাবে ইউজ করব সেটা বলতেছেন? জি জি, কারণ নর্মালি ফর এক্সাম্পল আমি যদি একটা প্রজেক্টের টোটাল স্কেজুয়াল তৈরি করি, তখন তো আসলে ডিটেল টাস্ক গুলোকে ইয়ে করে, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার গুলোকে ইয়ে করে করে তারপরে টোটাল স্কেজুয়ালটাকে দাঁড় করানো হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে তো এখানে মানে একবারেই তো ইয়েটা ইয়ে হচ্ছে, সেক্ষেত্রে তার রোলিং ওয়েভটা তো কিভাবে এটার সাথে কানেক্টেড হয়? রোলিং ওয়েভটা কিন্তু অনেক আগে থেকে পিএম বকে ছিল আসলে। আমরা এটা তো মানে পার্টিকুলার একটা প্রজেক্টে না, অনেক প্রজেক্টে যেমন ফেজ থাকে আর কি, বড় বড় প্রজেক্টে একটা ফেজ হয়তো আমরা শুরু করছি, তখন ওটাকে রোলিং করে মেয়াদ টার্মগুলোকে একদম ডিটেলে যায়, আর পরের ফেজে আমরা কিছু করি না। প্রজেক্টের উপর ডিপেন্ড করবে আর কি, সব প্রজেক্টে এটা ইমপ্লিমেন্ট হবে না আসলে প্রেডিক্টিভের। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ইউএনডিপি গুয়াহাটি এলিভেশন করবে বাংলাদেশে কয়েকটা গ্রামে, তাহলে কি করবে? প্রথম প্রজেক্টের ফেজ হচ্ছে সার্ভে করা। সার্ভে করার জন্য তারা ডিটেইল প্ল্যানিং করবে, সার্ভের পরে ওই ডাটার উপরে তারা আবার অ্যানালাইসিস করবে বা রিসার্চ করবে। সেটা কিন্তু এখন প্ল্যান করার দরকার নেই, কারণ এখন ডাটাই পায়নি তারা। সেটা তখন করবে তারা, আবার যখন ডাটাগুলো কালেক্ট হবে তখন তারা রিসার্চ কিভাবে করবে সেটা নিয়ে আসলে ডিটেইল প্ল্যানিং করবে। তারপর রিসার্চ হয়ে গেলে আবার করবে হচ্ছে পাইলটিং নিয়ে, এরকম আর কি। সব মানে যেসব মানে জায়গায় আপনি ইউজ করতে পারবেন, অনেকগুলো ফেজ থাকলে তখন এটা আর কি অ্যাপ্লিকেবল হবে। যেখানে করতে পারবেন সেখানে করা যাবে আর কি। আপনার প্রজেক্টও থাকতে পারে কিছু জিনিস, যেমন প্রকিউরমেন্ট করবেন, এমন একটা জিনিস যেটা আসলে খুব ডিটেইল এখনো জানেন না আপনি, কিন্তু একটা থোক বরাদ্দ হয়ে গেছে যে এটা কিনতে 2 কোটি টাকা লাগবে, কিন্তু কোনো প্ল্যানিং এখন ঠিক মতো করেননি, কোথায় পাওয়া যায় কি হয় কিছু জানেন না, ওইটা আসতে পরে করলেন আর কি। কনসেপ্টটা ইউজ করার যখন যেখানে লাগবে, না লাগবে দরকার নেই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওই আপনি একটা গুগল ডকের একটা শেয়ার করতে চাইছিলেন, যে ওটা কি শেয়ার করি নাই নাকি? ওটা আপনি করেন নাই মনে হয়, আমি তো সব সার্চ করে আচ্ছা আচ্ছা, পাইলাম। ঠিক আছে। আমার হয়েছে কি, আমি না, আমার এই মুহূর্তে বোধহয় 4টা না 5টা ব্যাচ চলতেছে, আমি এখন ভুলে যাই কাকে যে কি দিচ্ছি না দিচ্ছি, এটা প্রবলেম হয়ে গেছে। আমি ওটা শেয়ার করেন নাই। আমার মনে হয় যে করছি, তাইলে তার একটা ব্যাচের সাথে করি নি। ওটা একটু শেয়ার করে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি share করছি। আজকে একজন পাশ করলো টিএমপি, হ্যাঁ একজন পাশ করলো, উনি আবার জয়েন্ট সেক্রেটারি আর কি, প্রাইমারি এডুকেশন। ইনশাআল্লাহ আমরাও পাস করব। ওকে, অবশ্যই এখানে সবাইকে মনে তো আছে ইনশাআল্লাহ দিস ইজ নট রকেট সায়েন্স। কি বলেন আমাদের সতীর্থরা? জি ভাইয়া, ইনশাল্লাহ। এটা কোনো ব্যাপারই না আসলে, মানুষ ভয় ধরা দেয়। যারা যারা ভাই স্কোর দিয়েছে, আমি তো সবার মানে সবচেয়ে কম পাইছি দেখি। হ্যাঁ, যারা যারা পাস করে তারা হিরো হয়ে যায়, আর যারা ফেল করে তারা তো আসলে চুপ থাকে আর কি, এই হচ্ছে ব্যাপার। আর রেজা ভাই তো একটু ইয়ে করবেই, কারণ সে তো পাস করছে। দেখেন ম্যাপিংটা আমি যে দিয়ে দিচ্ছি গুগল শিটে, এটা এটা সবাই একটু দেখেন, এটা কিন্তু বেশ কাজের আর কি। যদিও আমার মনে হয় আরেকবার আমার রিভিউ করা দরকার, তারপর মনে হচ্ছে বেশ কাজের আছে এটা এখনো।
আগেও একবার শেয়ার করছেন। করছি না? হ্যাঁ, হ্যাঁ, খুঁজে পাইনি তাই। সবাই এখানে ভালো মার্কস পেয়েছি দেখলাম, গুড। আপনারা কিন্তু সবাই খুবই পটেনশিয়াল আর কি, কিন্তু পরীক্ষা দেওয়ার টার্গেট করতে হবে মানে আমার কোর্স শেষ হওয়ার 1 থেকে 1.5 মাসের মধ্যে, বুঝতে পেরেছেন? রেজা ভাই, সমস্যা হলে যে টাইমটা, মনে করেন আমি তো আরাম করে 1 ঘন্টা ধরে নিজে নিজে পরীক্ষা দিচ্ছি পারছি, 20 মিনিট আসলে ভুল হয়ে যাবে, এই হলো সমস্যা। কি কি বলবেন পরে? মানে 20 মিনিটে এই স্কোর করা অনেক সময় কঠিন, কিন্তু আমি তো একটু সময় নিয়ে নিয়ে করছি, এই জন্য মনে হয় অনেকগুলো ঠিক হচ্ছে। টাইমটা আচ্ছা আচ্ছা, আমার টাইমিং টাইমটা খুবই ফ্যাক্টর। ঠিক আছে, ওটা এখন টাইমিং চিন্তা করা দরকার নেই, আগে এখন কনসেপ্ট গুলো দেওয়া দরকার, টাইমিং পরে একটু প্র্যাকটিস করব। আচ্ছা রেজা ভাই, এটা যে দেখাচ্ছেন এইটার লিঙ্কটা কোথায়? ওই যে এখন পাঠিয়ে দিলাম, আগেও পাঠিয়েছি, সবাই বুঝে মিস করছেন। ঠিক আছে, একটু ওটা আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। পাইছি, এখনই আপনি এইমাত্র দিলেন, ওটাকে ডাউনলোড করছি এবং এই জিনিসটাই আছে। হ্যাঁ, সো এখানে প্রতিটা টপিকের সাথে আসলে কানেকশন গুলো আছে, প্রায় পিএম বকের এবং অ্যাজ এ প্র্যাকটিস গাইড। কোশ্চেন ম্যাপ নামে একটা অপশন আছে, দেখেন এখানে আসলে আমি নিজে ধারণা করছি যে কোথা থেকে প্রশ্ন আসতে পারে, তো সেটাও ফলে এগুলো একটু ইম্পর্টেন্স দিয়ে পড়বেন আর কি। আমি বোধহয় টোটাল অনেকগুলো প্রশ্ন কথা বলেছি, এখানে প্রায় 100 মানে 200টার মতো প্রশ্ন আমি আইডেন্টিফাই করছি যে এইসব জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, বিভিন্ন টপিক গুলোকে আমি একটু মেনশন করছি। যে আরেকটা শিটে গুগল কোয়েশ্চেনস ম্যাপ, সো এটা আপনাদের করতে পারে, হেল্প হবে। আচ্ছা, আরেকটা আজকে যেটা আমি আজকে নিজে একটু প্রবলেমে পড়ছি, আজকে আসলে ওই একটা ক্লাস ছিল প্রাইম ব্যাংকের, সেই ক্লাস 9:30 থেকে একদম 5:30 পর্যন্ত, ফলে বাসায় বসে ক্লাস নেওয়া তো পুরো কোমর টোমর সব ব্যথা হয়ে গেছে দেখলাম। ভাইয়া এখানে এই পেজে যে রেফারেন্সটা L4TB, এটার মিনিংটা হ্যাঁ, রেফারেন্স। লেসন 4 টপিক বি। ওকে, হ্যাঁ, লেসন 4 টপিক বি, এটা কি করবেন, তার এপিজি মানে হচ্ছে অ্যাজ এ প্র্যাকটিস গাইড। এটা বুঝছি। হ্যাঁ, এটা বুঝতে পেরেছি, ঠিক আছে। অ্যাজ এ প্র্যাকটিস গাইড চ্যাপ্টার 7-8 হয়ে গেছে, এটা মনে হয় কোনো একটা গন্ডগোল লাগছে, এটা মানে সিরিয়াল পেয়ে গেছে, এটা আসলে চ্যাপ্টার হবে না, 5 বোধহয় আছে, এটা অটোমেটিক সে নিয়ে নিছে। এটা 5-এ সবগুলো সবই 5 হবে, সবই 5 হবে, এটা টানার কারণে গুগলে যে একটা বেড়ে যায় না, সেটা বেড়ে গেছে। অলরাইট, আচ্ছা আপনারা যে পরীক্ষা দিলেন, এখন বলেন কোনো প্রশ্ন আমরা কি ডিসকাস করার দরকার আছে না? আপনার কোন প্রশ্ন আটকাছি আমরা? পিএমপি পরীক্ষায় কি কোনো পার্শিয়াল মার্কিং হবে, যেগুলো চুজ মানে 2টা চুজ করা বা 3টা চুজ করা, এগুলোর কি কোনো পার্শিয়াল মার্কস বলেছি যে নাই, বলছি যে একটা ভুল করলে 0, কিন্তু আমার কাছে মনে হয় সত্য না আর কি, আমার কাছে মনে হয় যে আসলে কিছু মার্কস দেয় তারা পার্শিয়াল মানে মার্কিং। এটা আসলে মানে ডিফাইন্ড না আসলে? না ডিফাইন না, মানে না ডিফাইন না বলা যাবে না, কারণ আমি একটা সেমিনারে শুনছি, ওদের নিজস্ব সেমিনারে। আচ্ছা, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে না, কারণ আসলে যেগুলো কোশ্চেনগুলো মাল্টিপল রেসপন্স, সেগুলো আসলে সবগুলো কারেক্ট করা একটু টাফ আছে, দেখা যাবে একটা ভুল হয়ে যায়, এরকম হয় কিন্তু। সো আবার সমস্যা আরেকটা বিষয় আছে, পরীক্ষা এখনো মাল্টিপল রেসপন্স প্রশ্ন খুব একটা আসতেছে না, বুঝতেছেন, মানে যা 6-7টা আসে। ওকে, এখানে কি কোনো প্রশ্ন আছে যে আমার একটু ডিসকাস করা দরকার, নাকি অ্যান্সার দেখার পর আপনারা বুঝতে পেরেছেন যে ঠিক আছে? ভাই 4 নাম্বারটা একটু কেমন যেন মনে হচ্ছে, আমার কাছে আর কি। 4 নম্বরটা না? হ্যাঁ, আমার Which কাছে of the following? আমার কাছে উল্টা মনে হচ্ছে, মানে আমি যে দুটো দিচ্ছি বি আর সি, আমার কাছে মনে হচ্ছে উত্তর, কিন্তু আসলে এ আর ডি উত্তর, এখন আমার কাছে করতে পারছি। আচ্ছা, এটা তো ডাইরেক্টলি ইয়া থেকে আসছে, টিম চার্টারের কন্টেন্ট কি কি সেখান থেকে আসছে, কিন্তু একটা টপিক আছে না টিম চার্টার, ক্রিয়েট গ্রাউন্ড রুলস, সেখানে কিন্তু টিম চার্টারে কি কি থাকে বলা আছে। পরে বুঝতে পারছি, ঠিক আছে। হ্যাঁ, এখানে কিন্তু শেয়ার্ড ভ্যালুজ এবং কনফিগারেশন কিভাবে করবো সেটা গ্রাউন্ড রুলসে বলা থাকে। প্রজেক্ট অবজেক্টিভ থাকবে চার্টারে, আর রিসোর্স অ্যাসাইনমেন্ট কোথায়, যে এইচআর এর মধ্যে থাকবে আর কি, যেখানে আমরা রেসি চার্ট ইউজ করছিলাম, এইচআর প্ল্যানিং এ থাকবে।
আচ্ছা রেজা ভাই 6 নাম্বারটা আপনার বলছে which of the following is not a reason that PMI publishes a code of ethics হ্যাঁ। এখানে নিচের দুইটা যদি বলি মানে বিশেষ করে হলো শেষেরটা provide a specific guidance on conflict resolution এটা কোড অফ এথিক্স এর মধ্যে কিভাবে যায় এটা কোড অফ এথিক্স আসলে একটা সেকশনে আছে কনফ্লিক্ট রেজলিউশন কিভাবে করতে হবে, স্পেশালি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করতে হবে। আমি বলছিলাম কোড অফ এথিক্স থেকে একবার সবাইকে পড়তে আমি বলেছিলাম আর কি, করবেন আপনারা অবশ্যই। হ্যাঁ, একবার সেখানে এটা ছিল আসলে। হ্যাঁ, নিশ্চিত বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা, সেই জন্য আসলে আমরা যেটা পড়ি নাই ফলে ইয়া করতেছি না। আচ্ছা, তাহলে প্রথম দুইটা না, এটার আনসার প্রথম দুইটা না? হ্যাঁ, এটার আনসার প্রথম Answer দুইটা। প্রথম দুইটা আমি এটা শেষের দুইটা এটাতে আমার দিয়েছিলাম। একটা ভুল হইছে হ্যাঁ, সেট এক্সপেকটেশন ফর দ্য প্রজেক্ট ম্যানেজার এন্ড দ্য টিম। এটা নিয়ে একটু ইয়া হয়, মানে এটা খুব কাছাকাছি চলে গেছে। কারণ আসলে কোড অফ এথিক্স কিন্তু আমরা যখন হচ্ছে টিম চার্টার করছিলাম তখন কিন্তু কোড অফ এথিক্স এর রেফারেন্স ছিল। কারণ রেফারেন্স ছিল যাতে আমরা ওখান থেকে কিছু জিনিস ইউজ করতে পারি, তাই না? ফলে ওইটা মানে আমিও এখানে একটু কনফিউজ আছি যে এটা আসলে অ্যান্সারটা খুব একটা ইয়া হয়নি। এক নম্বরটা কিন্তু একটু একটু যায়, কারণ আমরা আসলে কোড অফ এথিক্সটা এই জন্য করতে বলি যাতে আমরা কি চাওয়া হচ্ছে এটা বুঝতে পারি আর কি। আচ্ছা রেজা ভাই এই পিএমপি পরীক্ষায় কি মাল্টিপল সিলেকশন থাকবে এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কিরকম থাকে 180টা কোশ্চেনের ভিতরে মানে অন এভারেজে কিরকম থাকে যেটাতে আপনার মাল্টিপল অ্যান্সার এখন বেশি না, এখন 6-7টা থাকে আর কি, আচ্ছা খুব কম। এইগুলো নিয়ে আসলে ঝামেলা যে ধরেন আপনি যদি 50% মানে একটা যদি ঠিক হয় আরেকটা ভুল হয়ে আসলে কি হবে হ্যাঁ হ্যাঁ, ওইটা আসলে অলওয়েজ মেথড অফ ইয়াতে যাবেন, কি বলা ওটাকে, এলিমিনেশনে যাবেন। আর এই প্রশ্নগুলো কঠিন হবে না, এই প্রশ্নগুলো বই থেকে আসবে আর কি, ডেফিনেশন টাইপ বা নলেজ রিকলিং টাইপ, ফলে খুব একটা টাফ হবে না মাল্টিপল রেসপন্স। বরঞ্চ যে একটা যেটা প্রশ্নের অ্যান্সার সেটা আসলে টাফ, এখনো টাফ আছে সেটা। আর তখন বেস্টটা ঠিক করতে হবে, চয়েস করতে হবে, ঠিক আছে না? অলরাইট। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমরা কি ইয়া করতে পারি, যে সোমবারে এই ক্লাসটাকে সোমবারে শিফট করতে পারি, আগামী সপ্তাহ থেকে সোমবারে 8টায়, শনিবারটা অ্যাভয়েড করে। আমার কোনো সমস্যা নেই কারণ যে একটা ক্লাস নেই তো সেটা আসলে আরো 2 সপ্তাহ যাবে এবং সারাদিন ক্লাস নেই আমি, ফলে এই যে আছে এনার্জি পাইতেছি না আমি। আমারও সমস্যা নাই, নো প্রবলেম। আমরা যে 8টায় ক্লাস নিলাম, আবার গ্যাপ হলো আপনাদের কিন্তু গ্যাপটা খুব কম আছে, মানে বৃহস্পতিবার আবার শনিবারে ক্লাস নিচ্ছি, তো তখন বৃহস্পতিবারে সোমবার। হ্যাঁ হ্যাঁ, শনিবারটা সোমবার 8টায়। মানে শুধু ভাইয়া মানে 2 উইকস এর জন্য না, এটা পার্মানেন্টলি সোমবারে হবে, সোমবার বৃহস্পতি? পার্মানেন্ট হতে পারে, কারণ আমরা নেক্সট উইক এই সোমবারে নেবো না, নেক্সট সোমবারে নেবো, নেক্সট বৃহস্পতিবার এবং সোমবারে নেবো। দেখা যাক কি হয়। না আমরা সোমবার মানে এই সপ্তাহ তো আর নিচ্ছি না, এই সপ্তাহ ইয়াতে নিচ্ছি, বৃহস্পতিবার নিচ্ছি, তারপর আবার সোমবার নেবো। আচ্ছা, ঠিক আছে, আসেন আমরা আজকে শুরু করি। খুবই বড় একটা টপিকের মধ্যে আমরা আছি, তাই না? যে আমরা কোথায় ছিলাম গত ক্লাসে, আমি একটু ফাস্টার করার চেষ্টা করছিলাম এবং আমরা ছিলাম হচ্ছে স্কোপ চ্যাপ্টারে, তাই না? ও আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে একটু বলতে হবে, যেটা আমাকে একটু মনে করে দিন। আমার কিন্তু ইয়ারটা একটু আপডেট হয়েছে, আমি এটা জানতাম না যে আজকে একটা ক্লাস নিতে গিয়ে দেখলাম পিএমআই বলেছিল যে স্টুডেন্ট ম্যানুয়ালটা আপডেট হবে আগস্ট মাসে। বুঝতে পেরেছেন? আগস্ট মাসে স্টুডেন্ট ম্যানুয়াল, যেটা আপনারা অনেকে যারা কিনেছেন তাদের জন্য ভালো হয়েছে, তারা কিন্তু অনলাইনে পেয়ে যাবেন এটা সলিউশনটা, যারা অনলাইন প্ল্যাটফর্মে কিনেছেন $39 দিয়ে। আচ্ছা ভাই, আমরা তো হার্ড কপি নিছি আপনার কাছ থেকে, সফট কপি তো পাইছি, হার্ড কপি তো বই করে দিছি, আবার বই করতে হবে, এই তো? সেটা কোথা থেকে নিয়ে আর কি বই করে, একই জিনিস কিন্তু একটু সুন্দর অন্যভাবে সাজাইছে আর কি। অন্যভাবে সাজাইছে কিরকম আমরা একটু দেখাই, যে এটা এখন এইভাবে আসছে আর কি বইটা। আমি আজকে নিজে প্রিন্ট করলাম আমার জন্য। এখানে করছে কি ওরা ভালো একটা কাজ করছে। আমরা যে স্লাইড, যে লেকচার নিচ্ছি আমি, প্রতিটা স্লাইড এখানে দিয়েছে, প্রতিটা স্লাইড
দেখেছেন প্রতিটা স্লাইড দিয়ে তার পাশে পাশে ব্যাখ্যা দিছে। হ্যাঁ, এটা আমি দেখছিলাম মানে 3-4 দিন আগে আমি ঢুকছিলাম, তো তখন আমি হ্যাঁ। দেখি এই ডকুমেন্টটা, তো আমি একটু কনফিউজ ছিলাম, আপনাকে পরে জিজ্ঞাসা করবো বলে মনে করছিলাম, কিন্তু ভুলে গেছি। রাইট রাইট, এটা কিন্তু ভালো হয়েছে, কারণ এখন আসলে আপনি ক্লাস যেটা নেব সেই স্লাইডটাই আপনার প্রেজেন্টেশন স্লাইডের আলাদা নেওয়ার দরকার নেই, কারণ এখানেই আছে, আপনি তো ওখানে সফটওয়্যার প্রেজেন্টেশন পাচ্ছেন। স্লাইডও আছে ওই ডকুমেন্টে, মানে স্টুডেন্ট ম্যানুয়াল প্রেজেন্টেশন স্লাইডও আছে, প্লাস এটাও আছে, মানে হ্যাঁ দুইটাই রাইট আছে। রাইট, দুইটাই আছে। So, এখন কি ভালো রেজা করছে। আমরা যারা ডাউনলোড করছি আমাদের ওই যে আবার ঢুকতে হবে না, ঢুকে হ্যাঁ, পাবো? ঢুকে জাস্ট এটা পাবেন আর কি, ডেটা সেশন এটা আছে। আর পুরানোটাও আছে, কিন্তু প্রিভিয়াস ভার্সন বলে একটা ফোল্ডার আছে নতুন, দেখবেন সেখানে প্রিভিয়াস ভার্সনটা আছে। ওই পিএমআই তে ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে চয়েস প্ল্যাটফর্মে ঢুকতে হবে আর কি, সেখানে আসলে দেখবেন যে ইয়েটা আছে, নতুনটাও আছে, পুরানোটাও আছে, নতুনটাও আছে আর কি। আমি কি আউট কিন্তু হয়ে গেছি দেখি, ওই যে এখানে দেখেন, দেখা যাচ্ছে স্ক্রিন আমার, এই যে এখানে যে প্রিভিয়াস ভার্সন যেটা, হ্যাঁ এখানে বইটা তো বেসিক্যালি এখানেই আছে, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, আগেরটা এখানে আছে, আর নতুনটা এই যে আপনাদের এখানে বোধহয় স্টুডেন্ট রিসোর্স নামে একটা ফোল্ডার আছে, সেখানে আছে। ওখানে বই নাই ভাইয়া, মানে আমরা যে বইটা পড়ি বা যেটা বইটা ওখানে নাই, স্টুডেন্ট ম্যানুয়ালের ওখানে বইটা, এই যে প্রিভিয়াস ভার্সন যেটা সেখানে আছে। হ্যাঁ, ওইটা তো আগের বইটা, রিসেন্টের কথা বলতেছে, রিসেন্টটা এখানে আছে। হ্যাঁ, রিসেন্টটাকে তো যে এখানে দিয়ে দিয়েছে, এই যে এখানে, এই যে আপনাদের এইটা পাবেন আসলে স্টুডেন্ট, ঠিক আছে, এটা আপনারা পাবেন। আর প্রতিটার আবার প্রেজেন্টেশন স্লাইড গুলোকে খুবই সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে আর কি, প্রতিটা প্রেজেন্টেশন স্লাইড যদি আরো বড় করে করতে চান, এক এক পেজে এক একটা করে স্লাইড আছে এখানে, ঠিক আছে। তাহলে দেখেন আপনারা, তাহলে ওটা এখন করলে আমার বেটার হবে, আরো ভালো হবে, কারণ প্রেজেন্টেশন স্লাইডের সাথে ডাইরেক্ট প্রেজেন্টেশন স্লাইডটাও সাথে সাথে আছে, আর সাথে সাথে ইয়েটাও আছে। ওকে, আচ্ছা, সবাই জয়েন করেছেন না? দুইজন বোধহয় মিসিং। হ্যাঁ, নাজমুল ভাই, আপনি বোধহয় 2টা ক্লাস মিস করলেন মনে হচ্ছে, তাই না? জি ভাই, আমি মিস করেছি 2টা ক্লাস। আচ্ছা, ঠিক আছে, আর কে জয়েন করলো না? ওকে, লেটস স্টার্ট, গল্প করতে সময় নিন। আচ্ছা, আমরা প্রেজেন্টেশন স্লাইডে যাচ্ছি, আমরা কোথায় স্টপ করেছিলাম মনে আছে? ওই যে ডাব্লিউবিএস এর আগে শেষ করছিলাম, তাই না? ডাব্লিউবিএস এর আগে আমরা শেষ করেছিলাম প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট, এবং এখানে এসে আমরা শেষ করেছিলাম যে আমরা আমরা কিন্তু শেষ করেছিলাম হচ্ছে ডাব্লিউবিএস এর আগ পর্যন্ত। আমরা আজকে ডাব্লিউবিএস দিয়ে শুরু করি, ডাব্লিউবিএস টা কি জিনিস লেটস সি। এখানে আমরা অ্যাজারের কিছু জিনিস আজকে দেখব। অলরাইট, সো সব প্রজেক্টে কিন্তু ডাব্লিউবিএস একটা খুব মেজর একটা রোল হিসাবে কনসিডার করা হয় প্রজেক্টে। আমি একটু হোয়াইট বোর্ডে যাচ্ছি, এই যেখানে যতগুলো কনসেপ্ট আছে, আমি হোয়াইট বোর্ডে এখন 15 মিনিট একটু লেকচার দেবো, সবাই এটা একটু খুব ভালো মতো শোনেন, কারণ এটার উপর আমাদের সামনে যে অনেকগুলো টপিক আছে সবগুলো এটার উপর ডিপেন্ড করতেছে। অলরাইট, সো আমরা যে টপিকটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। তার মানে আমরা এতক্ষণ কি করেছি দেখেন, আমি যদি একটু লাস্ট ক্লাসটা একটু রিকল করি, প্রথমে আমরা পড়েছিলাম প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট, তাই না? স্কোপ প্ল্যান করা এবং স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করেছি আমরা, স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান। তারপরে আমরা কি করেছি, আমরা কালেক্ট রিকোয়ারমেন্ট করেছি, তাই না? রিকোয়ারমেন্ট কালেক্ট করে আমরা কোথায় লিখেছিলাম? রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন, রাইট? এট দ্য সেম টাইম আরেকটা ডকুমেন্ট বলা হয়েছিল রিকোয়ারমেন্ট ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স, RTM, এন্ড টু এন্ড ট্রেস করার জন্য। তারপর আমরা কি করছিলাম, ডিফাইন স্কোপ, যেখানে আসলে এই রিকোয়ারমেন্টটাকে দেওয়া, ডেলিভারি দেওয়ার জন্য কি কি কাজ করতে হবে সেটাকে আমরা ডিফাইন স্কোপে লিখেছিলাম, ঠিক আছে? সো ডিফাইন স্কোপে কি কাজ করা হবে সেটা আমরা একদম ক্লিয়ারলি মানে লিখেছি। এই ডিফাইন স্কোপের আউটপুট হচ্ছে প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট, যেটা আমরা সরকারি জায়গায় আপনারা টর বলেন, টার্মস অফ রেফারেন্স,
যেটার উপর বেস করে ভেন্ডররা কাজ করে, সাপ্লায়াররা কাজ করে। আর আমরা অনেক সময় SOW বলি, স্কোপ অফ ওয়ার্ক। মেইন আমাদের কাজটা কি, এরপরে আমরা যে কাজটা করতে যাচ্ছি, যে প্রসেসটা, সেটা হচ্ছে WBS তৈরি করা, ওয়ার্ক প্যাটার্ন স্ট্রাকচার। এটার আউটপুট হচ্ছে সিম্পলি WBS, ওয়ার্ক প্যাটার্ন স্ট্রাকচার। সো সব প্রজেক্ট ম্যানেজমেন্ট বইয়ে এবং সব জায়গায় WBS হচ্ছে একটা কোর ফ্যাক্টর প্রজেক্টের ম্যানেজমেন্টের জন্য। WBS মানে হচ্ছে ওয়ার্ক প্যাটার্ন স্ট্রাকচার। আইডিয়াটা আসলে আমাদের একটু বোঝা দরকার। সেটা হচ্ছে যে আমরা কিন্তু কোনো একটা প্রজেক্ট, হ্যাঁ, যখন প্ল্যান করি, ধরেন পিরামিড, এটা কেউ তো এরকম না যে কেউ উপর থেকে নিয়ে এসে সুপারম্যানের মতো এসে বসাই দিছে, কিংবা তাজমহল কেউ এসে বসাই দিছে, এরকম কিন্তু না। আমরা যখন কোনো বড় কাজ করি তখন এটাকে কি করি, ছোট ছোট কম্পোনেন্টে ব্রেকডাউন করি, যাতে এটা আমাদেরকে ম্যানেজ করতে ইজি হয়। ম্যানেজেবল কম্পোনেন্ট বানায় তারপর আমরা কাজটা করি। এটা আমাদের প্রজেক্টে শুধু না, আমাদের লাইফেও সেইভাবে কাজ করি আমরা। এবং স্টুডেন্ট লাইফে আমরা তাই করেছি, তাই না? স্টুডেন্ট লাইফে যে পরীক্ষা যে হতো না, ক্লাসের পরীক্ষা একটা 10 মার্ক বা 15 মার্কসের, তারপর আবার একটা কি হতো, সেমিস্টার পরীক্ষা হতো। এইভাবে কিন্তু আমরা পরীক্ষাগুলো দিয়েছি, মানে আমাদের পুরো এক বছরের ইয়েটাকেও কিন্তু আমরা ভাগ করেছি। কেন? যাতে আমরা ইজিলি জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারি। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট, যেহেতু আমরা বিশাল একটা জিনিস নিয়ে কাজ করতেছি, কর্মযোগ্য চলবে, তো সেটাকে আমরা কিভাবে আসলে ম্যানেজেবল কম্পোনেন্ট তৈরি করতে পারি, একবারে তো প্রজেক্ট করা যাবে না। তো সেই আইডিয়া থেকে আসলে আমরা কি করি, প্রজেক্টকে আসলে ব্রেকডাউন করি। এতক্ষণ যে আমরা স্কোপ বললাম, স্কোপটা আসলে ডেসক্রিপটিভ, কিন্তু আমরা WBS-টা করি হচ্ছে গ্রাফিক্যাল। যে এখন প্রজেক্টটাকে আমরা ব্রেকডাউন করে, মেইনলি স্কোপটাকে ব্রেকডাউন করে আমরা ডেলিভারেবল ওরিয়েন্টেড ব্রেকডাউন করব প্রজেক্টটা। আমরা একটা ছোট এক্সাম্পল দিয়ে শুরু করি। এক্সাম্পলটা হচ্ছে, ধরেন আমরা একটা প্রজেক্ট করছি অ্যানুয়াল প্ল্যানিং, এবং সেই অ্যানুয়াল প্ল্যানিংটা আমরা কি করবো, ব্রেকডাউন করে ম্যানেজেবল কম্পোনেন্ট তৈরি করবো। তাহলে কি কি কম্পোনেন্ট হতে পারে? অ্যানুয়াল কনফারেন্স, কিংবা ধরেন পিকনিক, অ্যানুয়াল পিকনিক, সিম্পলিসিটির জন্য অ্যানুয়াল পিকনিক। তাহলে কি কি হতে পারে? 1 নম্বর হচ্ছে আমার কি লাগবে, ভেন্যু লাগবে, তাই না? তারপরে বাজেট লাগবে নাকি? সরকারি জায়গায় ক্লাস নিতে গেছিলাম, প্রথমে বলতেছে বাজেট লাগবে, সো বাজেট লাগবে। তারপর কি লাগবে? পার্টিসিপেন্ট, তাই না? কারা কারা পার্টিসিপেট করবে, এটা একটা আমার কিন্তু কম্পোনেন্ট। তারপর ফুড একটা কম্পোনেন্টস, রাইট? তারপর পিকনিকে তো নানান ইভেন্টস হবে, সেটাও একটা কম্পোনেন্টস। ঠিক আছে? এখন এই ভেন্যুকে যদি আমরা আরো সাব ডিভাইড করি, কি হতে পারে? একটা, আমরা কিন্তু পিকনিকের জন্য ভেন্যু সিলেক্ট করতে চাই, তো কি লাগবে? একটা লাগবে হচ্ছে সার্ভে, যে কোন ভেন্যুটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আমরা কি গাজীপুরের দিকে যাব, নাকি সাভারের দিকে যাব, নাকি দেশের বাইরে যাব? সার্ভে। এগুলো এখন স্বপ্ন হয়ে গেছে না, কোভিডে। সার্ভে। তারপর আরেকটা কি হবে, যে ফাইনালাইজেশন করা, বা এটাকে আমরা বলতে পারি যে সিলেক্ট ভেন্যু সিলেকশন। তারপর বাজেটের কি হবে দেখেন, একটা হচ্ছে তো বাজেটটা এস্টিমেট করতে হবে না, যে আমাদের পিকনিকে কত টাকা লাগবে, এস্টিমেট করতে হবে বাজেট। একটা হচ্ছে সেটা অ্যাপ্রুভাল পেতে হবে, অ্যাপ্রুভাল। ফুডটা যদি আসি, ফুডটাকে আমরা কিভাবে ব্রেকডাউন করতে পারি? যে আমাদের একটা পিকনিকে কি হয়, দেখা যায় ব্রেকফাস্ট থাকে, আমি শুধু বি লিখলাম, ব্রেকফাস্ট। তারপর কি থাকে? মেইন হচ্ছে লাঞ্চ থাকে, তাই না? আর বিকালে আমরা একটা টি ব্রেক হতে পারে। দেখেন আমরা কিন্তু ব্রেকডাউন করছি, রাইট? এবং সবগুলোকে আসলে প্রেজেন্ট করা হয় রেক্টেঙ্গেল দিয়ে প্রেজেন্ট করা হয়। সো আমরা প্রজেক্টটাকে ব্রেকডাউন করে ম্যানেজেবল কম্পোনেন্ট বানানো চেষ্টা করছি। ব্রেকফাস্ট, এরপরে কি আর ব্রেকডাউন করবো আমরা? যদি ব্রেকডাউন করতে চাই আমরা, ব্রেকফাস্টের মধ্যে আবার কি কি আইটেম থাকবে সেগুলো থাকবে। হ্যাঁ, তার মানে কি হতে পারে, যেমন একটা মেনু থাকতে পারে, যে মেনু তৈরি করা, তাই না? মেনু তৈরি করা, তারপর আমরা বলতে পারি যে এটা আসলে কিভাবে আমরা এটা করবো, অ্যারেঞ্জ করবো, তাই না? তাহলে ধরেন একটা মানে ক্যাটারিং সার্ভিস বা এরকম একটা কিছু আমরা করলাম, ক্যাটারিং। লাঞ্চটা এরকম হতে পারে, মেনু ক্যাটারিং। টিটাও এরকম হতে পারে। সো আমরা কি করতেছি, আমরা আসলে প্রজেক্টটাকে, এই যে বড় প্রজেক্টটা, সেটাকে আমরা ভেঙে আসলে কি করতেছি, স্মলার কম্পোনেন্ট তৈরি করছি। কেন? যাতে আমরা ইজিলি ম্যানেজ করতে পারি। এবং এটা যখন ব্রেকডাউন করছি, তখন কি সুবিধাটা কি, আমরা কিন্তু এক একটা কাজে এক একজনকে অ্যাসাইন করতে পারি। যে একটা টিম ভেন্যু নিয়ে কাজ করবে, একটা বাজেট নিয়ে, একটা পার্টিসিপেন্ট নিয়ে, একটা টিম ফুড নিয়ে।
কেন এই কথাটা বললাম, আমরা যখন ডাব্লিউবিএস তৈরি করবো টোটাল প্রজেক্টের, তখন আসলে একা একা করবো না যে আমি একা বসে করছি, এটাকে সবাইকে ইনভলভ করতে হবে, যারা যেটাতে এক্সপার্ট তারা সেটা আসলে ব্রেকডাউন করবে। আচ্ছা, এখন যে ব্রেকডাউন করতেছি আমরা, এখন দেখেন আমরা ব্রেকডাউন করার পরে এটা কি রিলেশন পাচ্ছি, এটা প্যারেন্ট আর এই দুইটা কি চাইল্ড, প্যারেন্ট চাইল্ড, রাইট? এখানে আবার কি প্যারেন্ট চাইল্ড, আবার এটা যদি প্যারেন্ট হয় তাহলে এটা আবার দুইটা চাইল্ড, তাহলে চাইল্ড প্যারেন্ট আবার চাইল্ড প্যারেন্ট, এভাবে কিন্তু রিলেশনশিপস, ঠিক আছে? সো এই যে রিলেশনশিপটা দেখতেছি আমরা, তার মানে এই দুইটা যদি টপ চাইল্ড ধরি আমরা, মেজর কম্পোনেন্ট এই পাঁচটা, তাহলে পাঁচটা চাইল্ড মিলে হচ্ছে আমাদের অ্যানুয়াল পিকনিক, ঠিক আছে? আর কোনো কি বাদ আছে, কোনো একটা কি অপশন বাদ আছে পিকনিকের জন্য এই টপ লেভেলে? এনি কম্পোনেন্ট মিসিং? ট্রান্সপোর্টেশন ভাইয়া কিভাবে যাবে? এক্সেলেন্ট, হ্যাঁ। তাহলে দেখেন ট্রান্সপোর্টেশন কিন্তু আমরা মিস করেছি। ট্রান্সপোর্টেশন ভেরি ইম্পর্টেন্ট, তাই না? ট্রান্সপোর্টেশন, তাহলে এটা একটা কম্পোনেন্ট, এটাকে কিন্তু আমরা এখন ব্রেকডাউন করতে পারি। আচ্ছা, তাহলে এখানে এই যে ডাব্লিউবি যখন আমরা তৈরি করব, তখন এই যে আমরা প্যারেন্ট চাইল্ড রিলেশন তৈরি করছি, এবং আমরা কি করি, তৈরি করার পর এটা একটা কোড দিই, এরকম কোড 1.0, এটা কি বলবো আমরা 1.1, এটা কি হবে 1.2, আর 1.2 এর নিচে আমরা ব্রেকডাউন করছি, তাহলে কি হবে এটা 1.2.1, আর এটা হবে 1.2.2, বুঝতে পারছি? এই যে কোডিং সিস্টেমটা, এটাকে বলা হয় কোড অফ অ্যাকাউন্ট, কিংবা বলা হয় ডাব্লিউবিএস কোড, এবং এটা কিন্তু ইউনিক, কোন একটা প্রজেক্টের জন্য কোডটা কিন্তু ইউনিক, এই ইউনিক কোড দিয়ে আমি এটাকে মিন করছি। অনেক সময় কিন্তু আমরা অনেক জায়গায় কোড ইউজ করি, হ্যাঁ, সেগুলি বলা হচ্ছে ডাব্লিউবিএস কোড কিংবা কোড অফ অ্যাকাউন্ট। আচ্ছা, এখন যখন আমরা ব্রেকডাউন করতেছি, তখন আসলে একটা রুল আলোচনা করা হয়, যেটা পিএম বকে মেনশন ছিল, জানি না 6 এডিশনে 7 এডিশনে 9 6 এডিশনে আছে কিনা একটু দেখতে হবে, আছে মনে হয় 100% রুল। তার মানে আমি যখন 100% রুল, এটা দেখেন, আমরা যদি মাথায় 100% রুলটা রাখি, তাহলে দেখবেন খুব ভালো একটা ডাব্লিউবিএস বানাতে পারবেন। কিভাবে? আমরা যখন ব্রেকডাউন করছি, তার মানে কি প্যারেন্টকে ভেঙে চাইল্ড তৈরি করছি, আবার এই প্যারেন্টকে ভেঙে চাইল্ড তৈরি করেছি, এই প্যারেন্টকে ভেঙে আবার চাইল্ড তৈরি করেছি। 100% রুল মানে হচ্ছে এই যে ব্রেকফাস্টটা সাকসেসফুলি ডেলিভারি দেওয়ার জন্য আমার যে দুইটা সাব কম্পোনেন্ট আমি যে বের করেছি, আর কোনো কি সাব কম্পোনেন্ট লাগবে? এটা আমাদের চিন্তা করতে হবে সবাই মিলে, কোনো সাব কম্পোনেন্ট আছে লাগবে কিনা, যেটা না হলে ব্রেকফাস্টের আইটেমটা ডেলিভারিটা ঠিক হবে না, কোনো একটা গ্যাপ থেকে যাবে। হ্যাঁ, সো সেটা যদি আমরা মনে করলাম যে নাই, আমরা সবাই অ্যানালাইসিস করে দেখলাম নাই, এই দুইটাই আসলে কম্পোনেন্ট, তাহলে কি হবে, এই দুইটা মিলে যাতে 100% অফ ব্রেকফাস্টের ডেলিভারি হয়ে যায়, কোনো কিছু যাতে বাকি না থাকে, ঠিক আছে? আবার এটাকে যদি আমরা ব্রেকডাউন করতাম, সেরকম 3টা বা 4টাতে ব্রেকডাউন করছি, তাহলে 4টা মিলে যাতে 100% অফ টি ব্রেক হয়ে যায়, ঠিক আছে? মানে চাইল্ড মিলে যাতে প্যারেন্টকে ফুললি কভার করতে পারে। তার মানে কি, এখন এটাও যদি 100% করতাম আমরা, আবার বাকি দুইটা 100% হয়েছে, তার মানে কি আমাদের যাতে ফুড আইটেমটা 100% হয়ে যায় এই কম্পোনেন্টটা। তার মানে কি আমরা যদি কোনো একটা জায়গায় যদি গ্যাপ হয়, তার ইম্প্যাক্টটা কি হবে, প্যারেন্টে কিন্তু পড়বে, এবং আলটিমেটলি প্রজেক্টে কিন্তু পড়বে, এবং কাস্টমার ডিসিপ্লিন হবে, কাস্টমার রিকোয়ারমেন্ট ফুলফিল হবে না, এক্সপেকটেশন ফুলফিল হবে না। সো এটাকে বলা হচ্ছে 100% রুল, প্রতিটা লেভেলে আপনাকে সেটা মেইনটেইন করতে হবে। এবং আমরা যদি এই যে বললাম এইটা 100%, হ্যাঁ, তারপর এটা 100% করে ফেললাম, এইটা 100% করে ফেললাম, এইটা এবং এইটা, তাহলে কি হবে, আসলে প্রজেক্টে 100% কমপ্লিট হবে। সো এটাকে বলা হয় 100% রুল। এই রুল অফ থাম্বটা আপনি অ্যাপ্লাই করলে কোনো কিছু মিসিং হওয়ার চান্সটা অনেক কমে যাবে, কারণ এইটার উপর বেস করে আমরা প্রজেক্টের শিডিউলিং, বাজেটিং, কোয়ালিটি, রিস্ক সবকিছু করবো এই ডাব্লিউবিএস এর উপর বেস করে। সো এখানে যদি কোনো একটা কম্পোনেন্ট মিস হয়, তাহলে আসলে আপনি মিস করবেন প্রজেক্টের, হ্যাঁ, কোনো একটা অবজেক্টিভ মিস হয়ে যাবে, এবং আপনার বাজেটিং, শিডিউলিং সবকিছু গন্ডগোল লেগে যাবে। সো ওটা কিভাবে করা হয় এটা আমি একটু পরে আসতেছি, কিভাবে বাজেটিং করা হয় আমি একটু পরে আসতেছি। এখন আসেন আমরা আরো কিছু জিনিস এখানে দেখি। এখানে দেখেন কিছু কম্পোনেন্ট এরকম হতে পারে যে কম্পোনেন্ট গুলোকে আমরা আইডেন্টিফাই করছি, হ্যাঁ,
আইডেন্টিফাই করছি এবং দুইটা চাইল্ডও তৈরি করছি, কিন্তু চাইল্ড দুইটা আসলে আমরা এখনো ডিটেলে যাই নাই, ওটাকে আরো ব্রেকডাউন করতে হবে। তখন এটাকে অনেক সময় অনেক বই আসলে এটাকে এরকম ডট ডট দিয়ে লেখে, রেক্টেঙ্গলটা ডট ডট দিয়ে তৈরি করে। তার মানে কি, এটাকে বলা হয় প্ল্যানিং কম্পোনেন্ট। তার মানে এই কম্পোনেন্টটা এখনো প্ল্যানিং বাকি আছে, আরো প্ল্যানিং করতে হবে। আমরা এখনো প্ল্যানিং করতে পারি নাই, আরো ডিটেল জানতে হবে এবং আরো প্ল্যানিং করতে হবে। এর নিচে এখন আমরা ব্রেকডাউন করি নাই, সেটাকে বলা হয় প্ল্যানিং কম্পোনেন্ট। আর সব সব ইয়াতে দেখেন এটা কি স্ট্রাকচার, আসলে ট্রি স্ট্রাকচার, তাই না? পুরো স্ট্রাকচারটা কি টাইপ? গ্রাফিক্যালি ট্রি। সো এই যে ট্রি বললাম আমি এই কারণে, আসলে আমাদের ডাব্লিউবিএস কে আসলে তিন ভাবে মেইনলি রিপ্রেজেন্ট করা হয়, তিন ভাবে রিপ্রেজেন্ট করা হয়। একটা হচ্ছে ট্রি স্ট্রাকচার, আর একটা ইউজ করা হয় হচ্ছে মাইন্ড ম্যাপ। মাইন্ড ম্যাপ করেছিলাম, মনে আছে মাইন্ড ম্যাপ? আমরা কিন্তু এরকম ব্রাঞ্চ আউট করেও এটা করতে পারি। অ্যানুয়াল পিকনিকটা মাঝখানে রেখে আমরা কিন্তু এই যে প্রতিটাকে ব্রাঞ্চ আউট করতে পারি, এদিকে ভেন্যু, এদিকে পার্টিসিপেন্ট, এদিকে ট্রান্সপোর্টেশন, তারপর ওটাকে আবার আরো ব্রাঞ্চ আউট করতে পারি। সো একটা টেকনিক হচ্ছে আপনার কি, মাইন্ড ম্যাপিং করা। আর একটা টেকনিক আমরা ইউজ করি, সবচেয়ে বেশি ইউজ হয় যেটা, সেটা হচ্ছে আউটলাইন করা। আউটলাইন মানে কি, এই যে প্রজেক্টের নাম লেখা অ্যানুয়াল পিকনিক, তারপরে একটা ট্যাব দিয়ে আমরা লিখি ভেন্যু, তারপর ভেন্যুর আন্ডারে ট্যাব দিয়ে আমরা ভেন্যু দুইটা চাইল্ড লিখি, ঠিক আছে? আবার কোথায় আসবে এখন, সে বাজেট, তাহলে বাজেটটা এখানে লিখলাম, বাজেটের আন্ডারে দুইটা, তাহলে দুইটা আমরা ট্যাব দিয়ে এখানে লিখলাম। এই যে ডকুমেন্টটা আমরা যে মেনটেন করি, হ্যাঁ, সেটাকে বলা হয় আসলে আউটলাইন, আউটলাইন প্রেজেন্টেশন অফ ডাব্লিউবিএস, আউটলাইন করা। তাহলে এইভাবে আমরা আসলে ডাব্লিউবিএসটাকে প্রেজেন্ট করতে পারি। আমি একটু এটা ডিলিট করে দিচ্ছি, এখানে এটা ডিলিট করলাম। তাহলে প্রেজেন্টেশন নানান ভাবে করা যায়। আর আমি যে অ্যাপ্রোচে এটা ব্রেকডাউন করলাম সেটা কি, এটা আসলে টপ ডাউন অ্যাপ্রোচ, রাইট? টপ থেকে আমি ব্রেকডাউন করতেছিলাম, কিন্তু আপনি চাইলে উল্টা দিকেও ব্রেকডাউন করতে পারেন। আগে স্মলার কম্পোনেন্টগুলোকে নিয়ে এসে ওই যে মনে আছে অ্যাফিনিটি ডায়াগ্রাম, যেটা যে ক্যাটাগরি সেটাকে আপনি প্যান্টের সাথে মিলাই দেন। এইভাবে করে করে উল্টা দিকে করা যেতে পারে। আর কি ব্যাপার, সে এতগুলো কানেকশন রিকোয়েস্ট করাচ্ছে। ওকে, সো আমি কি বললাম যে আমরা কিন্তু বটম আপ অ্যাপ্রোচে যেতে পারি। আমরা এটা করেছি টপ ডাউন অ্যাপ্রোচে। প্রজেক্টটাকে সবার শুরুতে শুরু করছি, তারপর এটাকে স্মলার কম্পোনেন্টে ব্রেকডাউন করছি। যে এই যে আমরা প্রতিটা যে ব্রেকডাউন করেছি, প্রতিটা কম্পোনেন্টকে আরো ছোট কম্পোনেন্ট তৈরি করেছি, তাহলে আসলে যে ব্রেকডাউন করছি, এই ব্রেকডাউনটাকে আসলে কত লেভেল মতো করবো, এইটার কি কোনো গাইডলাইন আছে যে কত লেভেল মতো ব্রেকডাউন করা উচিত? কারণ মানুষকে দিলে এটা দেখা যাবে আরো ব্রেকডাউন করবে, আবার এটাকে আরো ব্রেকডাউন করবে, এরকম কিন্তু চলতেই থাকবে। কিন্তু তার আসলে আমরা কোথায় গিয়ে শেষ করবো, স্টপেজটা কোথায়? হ্যাঁ, সেটারও একটা রুল অফ থাম্ব আছে। সেটা হচ্ছে যে স্টেজে গিয়ে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এই, তার আগে একটা কথা বলা উচিত যে সব লাস্টে যেটা আছে, যেটাকে আর ব্রেকডাউন করি নাই আমরা, যেমন এটাকে আর ব্রেকডাউন করা হয় নাই, রাইট? বা এই দুইটাকে আর ব্রেকডাউন করা হয় নাই, যার কোনো চাইল্ড নাই, একদম লোয়েস্ট লেভেল অফ দা এনি ব্রাঞ্চ, সেটাকে বলা হয় ওয়ার্ক প্যাকেজ। ওয়ার্ক প্যাকেজ লাস্ট লেভেলকে, যাকে আর কোনো ব্রেকডাউন করা হয়নি, সেটাকে বলা হয় ওয়ার্ক প্যাকেজ। পুরাটাকে বলি আমরা ডাব্লিউবিএস, আর এক একটা ব্রাঞ্চের যেটা একটা লোয়েস্ট লেভেল, যেটাকে আর ব্রেকডাউন করা হয় না, সেটাকে বলা হয় ওয়ার্ক প্যাকেজ। এখন আমরা কোন লেভেল পর্যন্ত ডিকম্পোজ করব? এই যে আমি ব্রেকডাউন করলাম, এটাকে বলা হয় ডিকম্পোজ করা। যে টুলটা আমি ইউজ করলাম, সেই টুলটার নাম কি? ডিকম্পোজ। ডিকম্পোজ মানে কি? ব্রেকডাউন করা, ভাঙা আর কি। আমরা প্রজেক্টটাকে ভেঙে ডিকম্পোজ করলাম। এইটা কিন্তু মেইন টুল যখন আমরা ডাব্লিউবিএস তৈরি করি, ডিকম্পোজ করা। আচ্ছা, এখন আমরা এই যে ওয়ার্ক প্যাকেজটা, এই ওয়ার্ক প্যাকেজটা কোন লেভেলে গিয়ে ব্রেকডাউন করবো না, যে লেভেলে গিয়ে আপনি ইজিলি বুঝতে পারেন বা এস্টিমেট করতে পারেন বা ভিজুয়ালাইজ করতে পারেন ক্লিয়ারলি যে এই ওয়ার্ক প্যাকেজটা করতে কি কি টাস্ক করতে হবে, কি কি টাস্ক করতে হবে, তারপর এটা করতে কি কি টাইপের রিসোর্স লাগবে, কি পরিমাণ রিসোর্স লাগবে, হাউ, হোয়াট টাইপ এবং হাউ মেনি, আর এটার জন্য কস্ট কত লাগবে, এটা করতে কত সময় লাগবে, এবং এটাতে কি কি কোয়ালিটি রিকোয়ারমেন্ট আছে, কি কি রিস্ক আছে। যদি আপনি ক্লিয়ারলি এটা ভিজুয়ালাইজ করতে পারেন, তাহলে এটাকে বলবো আমরা, এটাকে আর ব্রেকডাউন করার দরকার নেই।
আমরা WBS করতেছি কেন? যাতে আসলে আমরা ইজিলি ব্রেকডাউন করতে পারি, ইজিলি ম্যানেজ করতে পারি। কিন্তু এটাকে যদি এত খালি ব্রেকডাউনই করতে থাকি তাহলে কিন্তু আসলে মাইক্রো ম্যানেজ করতে হবে, যেটা আসলে নট এক্সপেক্টেড। আমরা সেই লেভেল পর্যন্ত যাবো যে লেভেলের পরে গিয়ে আর দরকার নাই, একদম মাইক্রো ম্যানেজমেন্টে আমরা যাবো না। সো এটা একটা রুল অফ থাম যে আমরা সেই পর্যন্ত ব্রেকডাউন করবো যার যেখানে গেলে আমরা ইজিলি সবকিছু এস্টিমেট করতে পারি, এর নিচে আর ব্রেকডাউন করার দরকার নেই। ওকে, আচ্ছা, আর একটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে, এটা একটু খেয়াল করেন, সেটা হচ্ছে কন্ট্রোল অ্যাকাউন্ট। আমরা একটু আগে বললাম কোড অফ অ্যাকাউন্ট, তাই না? আর একটা শব্দ আছে, সেটা হচ্ছে কন্ট্রোল অ্যাকাউন্ট। মানে কি? এই যে আমরা এখানে যে প্ল্যানিং করেছি, বিভিন্ন কম্পোনেন্ট তৈরি করেছি, সব কম্পোনেন্টের বাজেট কিন্তু একটা হেড থেকে আসে না অর্গানাইজেশনে। বিভিন্ন কস্ট সেন্টার থেকে বা বিভিন্ন বাজেট করতে কিন্তু বিভিন্ন ফান্ড আসে, তাই না? যেমন এখানে হয়তো সেটা দেখানো যাবে না, যেমন অনেক সময় হার্ডওয়্যারের একটা আলাদা কোড থাকে বা আলাদা ফান্ড থাকে, যদি হার্ডওয়্যার থাকে আপনার প্রজেক্টে। যদি আপনার মানুষ থাকে, পিপল, তাহলে আর একটা কোড ইউজ হবে, ঠিক আছে? তারপর যেটা আপনি সার্ভিস নেবেন সেটা হয়তো আর একটা কোড থাকবে। সো আমরা কি করি, এই যে ওয়ার্ক প্যাকেজের টপ লেভেলে আমরা আসলে কন্ট্রোল অ্যাকাউন্ট অ্যাসাইন করি, সেটাকে বলে কন্ট্রোল অ্যাকাউন্ট, যেটাকে বলা হয় ম্যানেজমেন্ট কন্ট্রোল পয়েন্ট। এটার উপর বেস করে ফান্ডটা আমরা ওই অ্যাকাউন্টে দিই, ওখান থেকে আসলে ডিস্ট্রিবিউট হয়। আসলে আমরা একদম লোয়ার লেভেলে কিন্তু টাকা দিই না, আমরা কোথায় দেই? একটা চাঙ্ক হিসেবে, বাল্ক হিসেবে আমরা টপ লেভেলে দিই, যেটা হচ্ছে হার্ডওয়্যারের বাজেট এই কোড থেকে আসবে, সফটওয়্যারের বাজেট এই কোড থেকে আসবে, পিপল, হ্যাঁ, মানুষের বাজেট এখান থেকে আসবে। সো এইটাকে বলা হয় কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা ট্যাগ করা থাকে আমার অর্গানাইজেশনের অ্যাকাউন্টিং সিস্টেমের সাথে। যেমন গভর্নমেন্টেরও বিভিন্ন বাজেট কোড আছে, যার সাথে কিন্তু এটাকে ট্যাগ করতে হয় যে আমার প্রজেক্টে কোন কম্পোনেন্ট কোন কোড থেকে আসবে, তাই না? সেইটাকে আমরা বলতেছি কন্ট্রোল অ্যাকাউন্টস। কারো কোনো প্রশ্ন আছে? কারণ এটা এখন আমি ডিলিট করে দেবো, এরপরে স্টেজ যাবো আর কি। কন্ট্রোল অ্যাকাউন্টে আবার একটু ছোট করে বলেন তো, বিভিন্ন হ্যাঁ। অ্যাকাউন্ট থেকে আসবে, ঠিক আছে, কিন্তু কন্ট্রোল অ্যাকাউন্টটা আমরা ওয়ার্ক প্যাকেজ, আমরা আসলে এমনি তো জানি যে বাজেটটা আসলে একদম লোয়েস্ট লেভেলে দেওয়া হয় না, আসলে বাজেটটা উপরে থাকে। যে ধরেন ভেন্যুর জন্য তোমার 2 লাখ টাকা বাজেট, তারপরে সে ফুডের জন্য 5 লাখ টাকা বাজেট, ঠিক আছে, ট্রান্সপোর্টের জন্য 2 লাখ টাকা বাজেট। এবার এটার বাজেট কিন্তু কোড কিন্তু ডিফারেন্ট, তাই না? ট্রান্সপোর্ট একটা অন্য জায়গায় থেকে আসে, আপনি যদি অ্যাকাউন্টিং সিস্টেম বলেন। তারপরে ভেন্যু হয়তো আলাদা কস্ট থেকে আসবে, ফুড অ্যানাদার কোড থেকে আসবে। তো আমরা কি করি, এই কয়েকটা ওয়ার্ক প্যাকেজ মিলে তার উপরে আসলে আমরা কন্ট্রোল অ্যাকাউন্ট সেট করি। তার মানে ওই অ্যাকাউন্টের আন্ডার থেকে মানে কি হবে, টাকা পয়সাগুলো এই সমস্ত ওয়ার্ক প্যাকেজে যাবে। আবার আরেকটা কন্ট্রোল অ্যাকাউন্ট আছে যেটা থেকে অন্য ওয়ার্ক প্যাকেজগুলোকে ফান্ডিং করা হবে। এবং ম্যানেজমেন্ট, এটাকে ম্যানেজমেন্ট কন্ট্রোল পয়েন্ট বলা হয়, কারণ ম্যানেজমেন্ট কি করতে চায়, ফান্ডটা ম্যানেজ করতে চায়, কন্ট্রোল করতে চায় যে আমার ফান্ডটা এখানে দিলাম, এটা কি ওটার মধ্যেই হয়েছে কিনা, এবং আমাদেরকে সেটা অনুযায়ী রিকনসাইল করতে হবে। হ্যাঁ, সেটাকে বলা হয় কন্ট্রোল অ্যাকাউন্ট। কন্ট্রোল অ্যাকাউন্ট কি ভাই শুধু ওই বাজেট মানে ফাইন্যান্সের সাথে সম্পর্কিত? না, আরো অন্য আছে, কোনো এটা পক্ষে? আরো বলা হয় যে এটার উপর বেস করে আসলে আমরা শিডিউলিংটা এটার উপর মেনটেন করি, তারপর রিসোর্স অ্যালোকেশন মেনটেন করি, তারপর হচ্ছে আমরা প্রজেক্টের পারফরম্যান্স মেজার করি কন্ট্রোল অ্যাকাউন্টের উপর বেস করে। হ্যাঁ, এবং যে আর্ন ভ্যালু আমরা শিখবো, আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট, আর্ন ভ্যালু আসলে কন্ট্রোল অ্যাকাউন্টের সাথে মেজার করা হয়, একদম ওয়ার্ক প্যাকেজের লেভেলে না করে আরো উপর লেভেলে করা হয়। ঠিক আছে, আমি এটা একটু সেভ করছি। সেভ করার পরে আমি একটু অন্য জায়গায় যাব, সেটা হচ্ছে যে আমরা কোথায় ছিলাম দেখেন, ভেন্যু সার্ভে। এখন আমি ভেন্যু সার্ভে এইটাকে একটু আমি আলাদা করে নিয়ে যাব এখান থেকে। সো আমি কোথায় ছিলাম, আমরা কিন্তু পুরো প্রজেক্টটা ছিল, আমি ওখানে যাচ্ছি না, আমি শুধু দেখাচ্ছি ভেন্যু। আমাদের একটা আইটেম ছিল ভেন্যু। এখন এই ভেন্যু আইটেমটাকে আমরা কিন্তু 2 ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে সার্ভে করা, রাইট? সার্ভে করা একটা ভেন্যু, একটা কম্পোনেন্ট চাইল্ড হচ্ছে সার্ভে। এখন দেখেন আমরা কেন বলতেছিলাম যে WPS টা হচ্ছে একটা কোর কম্পোনেন্ট, যেটার উপর বেস করে প্রজেক্টের শিডিউলিং, কস্টিং, কোয়ালিটি, রিস্ক এসব আপনি প্ল্যানিং করতে পারেন। সামনে যে চ্যাপ্টারগুলো পড়বো সবগুলো দেখবেন WPS এর উপরে ডিপেন্ড হবে। কিভাবে, স্পেশালি কস্ট এবং শিডিউল। এই যে সার্ভেটা আমরা বলতেছি, এখন সার্ভেটা কি বলেছিলাম আমি, সব লোয়েস্ট লেভেলটা কি বলে, ওয়ার্ক প্যাকেজ। ওয়ার্ক প্যাকেজ মানে কি, কাজের প্যাকেজ। এবং এটা কি, এটা কিন্তু ডেলিভারেবল, সার্ভেটা হচ্ছে ডেলিভারেবল, এটা কিন্তু কোনো কাজ না।
যে আমাদের সার্ভে কম্পোনেন্টটা করতে হবে ডেলিভারেবল ওরিয়েন্টেড। এটা ভেন্যু কি? ডেলিভারেবল। আমাদের পিকনিকের ভেন্যুটা কি? সেই ব্রেকডাউনটা কিন্তু পুরোটাই ডেলিভারেবল ওরিয়েন্টেড। এই জন্য আপনারা যদি একটু খেয়াল করে থাকেন আগের ছবিটা, আগের ফিগারটা, সব জায়গায় কিন্তু আমি যে নেমিংটা দিয়েছিলাম, নেমিংটা কিন্তু কি টাইপ ছিল? নাউন টাইপ কিন্তু জিরান টাইপ ছিল। হ্যাঁ, এখন আমরা কি করব? ওয়ার্ক প্যাকেজকে ভেঙে আমরা বের করব যে আসলে এই সার্ভেটা করার জন্য কি কি কাজ করতে হবে। তাহলে আমার পিকনিকের যে ভেন্যুটা সিলেক্ট করতে চাই সেই সার্ভে কম্পোনেন্টটা আমরা ঠিকমতো করতে পারবো। সেটাকে বলা হয় ওয়ার্ক প্যাকেজকে ভেঙে আমরা টাস্ক তৈরি করি বা অ্যাক্টিভিটি তৈরি করি। এখানে কি কি অ্যাক্টিভিটি হতে পারে? একটা হচ্ছে, প্রথম হচ্ছে যে আমরা এক্সপ্লোর করব, তাই না? যে কোথায় কোথায় কি কি ভেন্যু আছে, এক্সপ্লোর করা, এক্সপ্লোর ভেন্যুস। হ্যাঁ, তার আগে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রি সিলেক্ট, তাই না? প্রি সিলেক্ট করতে পারি, যেটা ওভার দ্য ইন্টারনেট করতে পারি যে কোন কোন জায়গা আছে। আর এক্সপ্লোর ভেন্যু মানে আমরা ফিজিক্যালি ওখানে যাবো, গিয়ে দেখবো, 2-3টা ভেন্যু আমরা দেখবো শর্ট লিস্টেড, যে কোনটা আসলে আমাদের লাগবে। ঠিক আছে, সেটা হচ্ছে প্রি সিলেক্ট ভেন্যুস। একটা বললাম হচ্ছে এক্সপ্লোর ভেন্যুস, আর আরেকটা কি আছে, আরেকটা কি বলা যায়? তারপর হচ্ছে আমরা শর্ট লিস্ট করতে পারি, একটা ফাইনাল শর্ট লিস্ট ভেন্যুস। তারপর হচ্ছে সিলেক্ট ভেন্যু, একটা ভেন্যু আমরা সিলেক্ট করলাম, কিংবা এটা সিলেক্ট করার আগে বলতে পারি বুকিং করা, বা বুকিং বলেই ভালো, বুকিং ভেন্যু। তাহলে দেখেন আমরা কি করলাম, এই 4টা যদি অ্যাক্টিভিটি করি তাহলে কি হবে? সার্ভেটা আমাদের কমপ্লিট হবে, এবং আমাদের যে উদ্দেশ্য যে ভালো একটা ভেন্যু সিলেক্ট করা, সেটা আমরা পেয়ে যাচ্ছি। এই যে অ্যাক্টিভিটিগুলোকে আমরা দেখলাম, এই 4টা অ্যাক্টিভিটি করলে কি হবে? এই সার্ভে ওয়ার্ক প্যাকেজটা কমপ্লিট হবে। ওয়ার্ক প্যাকেজটা হচ্ছে ডেলিভারেবল, আর এটা তৈরি করার জন্য আমাদেরকে 4টা অ্যাক্টিভিটি করতে হবে। তাহলে এই অ্যাক্টিভিটি গুলো দেখেন আমরা কি পেয়ে গেলাম, আমরা কিন্তু WBS থেকে অ্যাক্টিভিটি পেয়ে গেলাম। এখন প্রতিটা অ্যাক্টিভিটি যদি আমরা ডিউরেশন বের করি, করতে পারবো না? ডিউরেশন বের করা, যে এক্সপ্লোর, প্রথম হচ্ছে প্রি সিলেক্ট ভেন্যু, এটা করতে কিরকম সময় লাগবে? আমরা ইন্টারনেট সার্চ করেছি, 30 মিনিট সময় লাগবে। 30 মিনিট, একজন দুজনকে দায়িত্ব দিলাম, তারা এটা হ্যাঁ মানে সার্চ করলো, খুঁজলো, বা টেলিফোনে কথা বললো, করলো। এটা করার পরে যে কয়েকটা ভেন্যু পেলাম, সেটা আসলে অ্যানাদার 3-4 জন বসে 30 মিনিটের মধ্যে সেটা র্যাঙ্কিং করে ফেললো। তাহলে টোটাল 1 ঘন্টা। এরপরে আমরা ঠিক করলাম যে আমরা এটাতে এক্সপ্লোর করতে যাবো। তাহলে ধরেন আমরা শর্ট লিস্ট করলাম 2টা বা 3টা ভেন্যু, আমরা একদিনে আমরা পুরো ভেন্যুটাকে 3টা ভেন্যুকে আমরা এক্সপ্লোর করবো। এখানে আমরা হয়তো 3 জন যাবো এক্সপ্লোর করার জন্য এবং ফাইনালিস্ট করার জন্য। তারপরে কি বললাম, এটা শর্ট লিস্ট অলরেডি হয়ে গেছে। তারপর বুকিং, তারপর ফাইনালি আমরা বুকিং করব। ঠিক আছে, সো বুকিং করতে আমাদের কি লাগবে? কিছু সময় লাগবে না, এটা জাস্ট আমরা যদি ঠিক করে ফেলি তাহলে 30 মিনিটের মধ্যে বুকিং হয়ে যাবে। আর সব এক্সপ্লোর করার পরে শর্ট লিস্ট ভেন্যু, তার মানে এখান থেকে আমরা একটা সিলেক্ট করে ফেলবো, যে আমাদের একটা ভেন্যু আমরা সিলেক্ট করবো। এটা করতে হয়তো 30 মিনিট লাগবে। তাহলে দেখেন আমরা কিন্তু এই ওয়ার্ক প্যাকেজটার যে অ্যাক্টিভিটি গুলোকে ফাইন্ড আউট করলাম, প্রতিটার কিন্তু আমরা ডিউরেশন পেয়ে গেলাম। তাহলে আমি যদি প্রতিটা অ্যাক্টিভিটি ডিউরেশন পেয়ে যাই, তাহলে কি আমি বলতে পারবো না এই ওয়ার্ক প্যাকেজটা করতে কি পরিমাণ সময় লাগবে? পারবো? হ্যাঁ, তাহলে কি হচ্ছে দেখেন, আমাকে কিন্তু ইজিলি আমি বের করতে পারছি যে এই ওয়ার্ক প্যাকেজটার কত সময় লাগবে। আবার এই ওয়ার্ক প্যাকেজটা যদি এইভাবে আমরা ব্রেকডাউন করে টাস্ক তৈরি করতাম বা অ্যাক্টিভিটি তৈরি করতাম, সবগুলো টাইম বের করতাম, তাহলে কিন্তু আমি এই 2টা মিলে এই ভেন্যুটার কিন্তু টাইম পেয়ে যেতাম। এইভাবে প্রতিটা কম্পোনেন্টের যদি আমরা টাইম বের করে ফেলি, তাহলে কিন্তু আমরা প্রজেক্টের শিডিউল পেয়ে যাব। ঠিক আছে, সো WBS কিন্তু আমাদের থেকে হেল্প করছে টোটাল প্রজেক্টের শিডিউল আইডেন্টিফাই করাতে। এখন আসেন কিভাবে আমরা WBS দিয়ে বাজেটিং করতে পারি। এখন দেখেন আমরা কিন্তু টাইম পেয়ে গেছি। এখন আমরা যদি জানি যে এক্সপ্লোর ভেন্যু, প্রি সিলেক্ট ভেন্যু, শর্টলিস্ট ভেন্যু এবং বুকিং ভেন্যু, এটা করতে, প্রতিটা টাস্ক করতে কি কি রিসোর্স লাগবে, কি কি টাইপের রিসোর্স লাগবে এবং কি পরিমাণ রিসোর্স লাগবে, যদি আমরা জানি এবং তাদের রেট জানি, তাহলে কিন্তু আমরা প্রতিটা অ্যাক্টিভিটির কস্ট বের করতে পারবো। যেমন আমি যদি এটাতে আসি এক্সপ্লোর ভেন্যু, তার মানে কি এক্সপ্লোর ভেন্যু করতে আমি বললাম 3 জন যাবে, এবং 3 জন কয়দিন কাজ করবে? 1 ডে, একদিন কাজ করবে 3 জন। তাহলে আমরা কি কি রিসোর্স পাইলাম? এটা হচ্ছে হিউম্যান রিসোর্স লাগবে, HR, এবং সেটা হচ্ছে 3 জন লাগবে। টাইপ হচ্ছে হিউম্যান রিসোর্স, আর কোয়ান্টিটি হচ্ছে 3। এখন আমরা যদি রেট জানি যে একজন পার্সনের রেট হচ্ছে সে পার আওয়ার হচ্ছে আপনার
সে ফর এক্সাম্পল $10, তাহলে 3 জন রিসোর্স একদিন কাজ করবে মানে 8 ঘন্টা, তাহলে কি হবে 80 ইন্টু 8 দিয়ে গুণ করব আর গুণ করব 3 দিয়ে, তাহলে কত টাকা খরচ হবে আমাদের? $240। তার মানে এই কাজটা করতে আমাদের খরচ হবে $240। সিমিলারলি এই কাজটা করতে 1 ঘন্টা সময় লাগবে, 2টা বা 3টা রিসোর্স কাজ করবে, তাদের রেট এবং সময় যদি সময়টা আমি অলরেডি জানি, তাহলে কিন্তু গুণ করে আমি এইটার কস্ট পেয়ে যাবো। সিমিলারলি এইটারও কিন্তু আমরা সিমিলার ভাবে বাজেট তৈরি পাবো, এটারও কিন্তু আমরা সিমিলার ভাবে বাজেট পেয়ে যাব। তাহলে এই কয়েকটা যদি আমরা বাজেট পাই, তাহলে কিন্তু আমরা এগ্রিগেট করে ইজিলি এই ওয়ার্ক প্যাকেজের বাজেট পেয়ে যাব। সিমিলারলি এই ওয়ার্ক প্যাকেজটাও যদি আমরা ব্রেকডাউন করি এবং তার ইয়া পাই, তাহলে এটারও কিন্তু বাজেট পেয়ে যাব। এই দুইটা যোগ করলে আমরা কি পাবো? প্যারেন্টের বাজেট পাবো। এইভাবে বাকিগুলো যদি আমরা করি এবং সব যদি এগ্রিগেট করি, তাহলে উইল গেট দ্য বাজেট অফ দ্য হোল প্রজেক্ট। ঠিক আছে? সো দেখেন ডাব্লিউবিএসসি কিন্তু আমাদেরকে হেল্প করতেছে বা প্রজেক্টের বাজেট বের করার জন্য। বুঝতে পেরেছি? সেই জন্য আসলে ডাব্লিউবিএস টিপিক্যালি কি মানে ডাব্লিউবিএস থেকে বাজেটটা করা হয়? হ্যাঁ কোথায়? যদি পিএমআই প্রশ্ন করে যে এরকম যে মানে ট্রেডিশনাল মেথডে ডাব্লিউবিএস এর মাধ্যমে ইয়ে করা হয়, বাজেটিংটা করা হয়, এই বিষয়ে তোমার অভিমত কি? মানে আমার একটা সিনারিও দিল, তখন মানে কি রকমই হবে যে আসলে ডাব্লিউবিএস অনেক সময় দেখা যায় যে ব্রেকডাউনটা করা হয় ফর অ্যাক্টিভিটিসটাকে আরো ইলাবোরেশনের জন্য, বাজেটিংটা কি সব সময় ফলো করা হয়? সেটা মানে যারা করে তারা করতে পারে, কিন্তু এটা মানে গাইডলাইনটা হচ্ছে এটা যে আপনি আসলে এটার উপর বেস করে শিডিউলিং এবং বাজেটিং করতে পারেন। এবং আমরা যে সামনের টপিকগুলো পড়বো দেখবেন যে এর উপর বেস করে সবকিছু করা হচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা যদি করতে পারি, আমরা করি না আসলে, না বেশিরভাগ জায়গায় করা হয় না, এই জন্য বাজেট ফেল করে, শিডিউলিং ফেল করে, যেহেতু আমরা এত গ্রানুল লেভেলে ব্রেকডাউন করে আমরা একটা এস্টিমেট গুলো করি না। তো যদি এটা আমরা করতাম তাহলে আসলে অনেক বেটার এস্টিমেশন হতো, অনেক বেটার শিডিউলিং হতো। ঠিক আছে? সেগুলো আমরা শিখছি, এটা প্র্যাকটিস করতে হবে আর কি। না রেজা, হ্যাঁ এটা তো মোরলেস হয়তোবা এত স্ট্রাকচারের না, কিন্তু আমাদের যে সরকারি যে শিডিউল অফ রেটস, ওটাও কিন্তু তুমি এক ধরনের ওয়ার্ক প্যাকেজ ধরতে পারো। মানে হয়তোবা এ ইকুয়াল টু বি প্লাস সি, কিন্তু ক্লাস্টার হয়তোবা সব ধরনের কাজে আছে, তখন আবার সব ক্লাস্টার গুলোর একসাথে এগ্রিগেট করে। আবার যেরকম বড় বড় কন্ট্রাক্টে, ফিডিক কন্ট্রাক্টে আবার তোমাদের মতো এটা করে, ওখানে তো মাইলস্টোন পেমেন্ট, ওখানে আবার এইভাবে ডাব্লিউবিএস এর উপরে মাইলস্টোনের উপরে বেসিস করে, কিন্তু মোরলেস এটাই ফলো করা হয়। হ্যাঁ, মানে সবাই এটা করে, মানে একদম এইভাবে ডিটেল গিয়ে করবে এরকম না, কোনো একটা লেভেলে করাই হয় যেই করুক। আইডিয়াটা সেম, যে আসলে আমরা প্রজেক্টটাকে ভেঙে স্মলার কম্পোনেন্ট তৈরি করি, তারপরে শিডিউলিং করি, তারপরে বাজেটিং করি, সেটা থেকে আসলে টোটাল প্রজেক্টের শিডিউলিং ও বাজেটিং হয়। আচ্ছা, এখন দেখেন আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, সেখানে কিন্তু কি করলাম আমরা, এই যে টাস্ক যখন চলে আসছি তখন কিন্তু সেটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু ডাব্লিউবিএস এর পার্ট না। ওয়ার্ক প্যাকেজ পর্যন্ত হচ্ছে ডাব্লিউবিএস এর পার্ট। ডাব্লিউএস বলতে আমরা বুঝবো ওয়ার্ক প্যাকেজ পর্যন্ত। এবং এই ওয়ার্ক প্যাকেজ কিন্তু কিছু কি বুঝতে পারছি আমরা, সার্ভে কিন্তু জাস্ট একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, তাই না? সার্ভেতে আসলে কি কি কাজ আছে, এই যে কাজগুলো আমরা এখানে আইডেন্টিফাই করলাম, তারপরে এটা সার্ভে করার জন্য কি কি কোয়ালিটি ক্রাইটেরিয়া আছে, এই ওয়ার্ক প্যাকেজটা। সো প্রতিটা ওয়ার্ক প্যাকেজের ডেসক্রিপশন, এই ওয়ার্ক প্যাকেজ করতে কি কি কাজ করতে হবে, এই ওয়ার্ক প্যাকেজের বাজেট কত, এই ওয়ার্ক প্যাকেজের কোনো মাইলস্টোন আছে কিনা, হ্যাঁ, এরকম আরো ডিটেইল যে ডকুমেন্টে লেখা হয়, সেই ডকুমেন্টটাকে বলা হয় ডাব্লিউবিএস ডিকশনারি। ঠিক আছে? যে ডকুমেন্টে এটা ডিটেইল লেখা হয় সেটাকে বলা হয় ডাব্লিউবিএস ডিকশনারি। তো সেটা আমরা দেখবো যে ডাব্লিউবিএস ডিকশনারি কাকে বলে, মানে কি কি থাকে কম্পোনেন্ট। আমরা যখন কাজ করি তখন কিন্তু এই ডাব্লিউবিএস ডিকশনারিটা যদি লেখার পরে কোন একটা টিমকে দিয়ে দেই যে তোমার এটা কাজ, তাহলে কিন্তু এটা দিয়ে আমরা ইজিলি ফলো আপ করতে পারি। এবং আমরা যখন প্রকিউরমেন্ট করি তখন আসলে ওয়ার্ক প্যাকেজ গুলোকে উপর বেস করে কিন্তু আমরা ডিটেইল যে টট তৈরি করি, সেই টটে আসলে আমরা ভেন্ডরকে দিই, একটা ওয়ার্ক প্যাকেজ ভেন্ডরের জন্য একটা প্রজেক্ট, এরকম হয় আর কি। এইভাবে রাখতে হয় যাতে আপনার জন্য ম্যানেজমেন্ট ইজি হয়, যেটা কারোর কাছে সার্ভিস নিচ্ছেন, ওয়ার্ক নিচ্ছেন, সেটা যাতে একটা ওয়ার্ক প্যাকেজের কম্পোনেন্ট থাকে আপনার ডাব্লিউবিএস এর, সেটাকে আপনি দিবেন হচ্ছে ভেন্ডরকে, এবং সেটাকে ডিটেইল ডান করা হবে টরে। আর ডাব্লিউবিএস ডিকশনারি হচ্ছে এটা কিন্তু আমরা তৈরি করে আমরা কিন্তু যে টিমগুলো কাজ করবে তাদেরকে আমরা অ্যাসাইন করে দিতে পারি, তোমার কাজ হচ্ছে এই ডাব্লিউবিএস ডিকশনারি।
অলরাইট, সো আমি একটু সেভ করছি এবং এটা আসলে ক্লিয়ার করে দিচ্ছি এবং স্টপ করছি। আমরা কিন্তু মোটামুটি অনেক কিছু কভার করলাম। কি কভার করলাম আপনারা এখন এখানে দেখতে পাবেন প্রেজেন্ট স্লাইড। সো আমরা এতক্ষণ ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার নিয়ে কথা বলতেছিলাম, যে প্রজেক্ট থেকে হায়ারার্কিক্যাল ব্রেকডাউন করি এবং এটা হচ্ছে ডেলিভারেবল ওরিয়েন্টেড ব্রেকডাউন। এবং WBS টা এই যে এইভাবে ব্রেকডাউন করি আমরা, তাই না? এবং সবচেয়ে লোয়েস্ট লেভেল যেটার নিচে আর কোনো কিছু নাই সেটাকে বলা হয় ওয়ার্ক প্যাকেজ। পরীক্ষার খুবই সিম্পল একটা প্রশ্ন মাঝে মাঝে আসে, হ্যাঁ, যে ওয়ার্ক প্যাকেজের মানে সবচেয়ে লোয়েস্ট লেভেল WBS এর সেটা কি বলা হয়, সেটা হচ্ছে ওয়ার্ক প্যাকেজ। আমি এখানে একটা ছোট এক্সাম্পল দিয়েছি, দেখেন যে আমরা এটা হচ্ছে আমাদের WBS যেখানে কোনো টাস্ক নাই। আমরা কি করেছি, একটা রিনোভেশন প্রজেক্ট যেটা দুইটা ভাগ করেছি, এক্সটেরিয়র ইন্টেরিয়র রিনোভেশন। আবার এটাকে আবার দুইটা ভাগ করছি, ল্যান্ডস্কেপিং, পেইন্টিং, ফ্লোরিং এবং ইন্টেরিয়র। এই পর্যন্ত হচ্ছে WBS ওয়ার্ক প্যাকেজ পর্যন্ত। এর পরের লেভেলে আমরা যখন যাব, যেমন এটা হচ্ছে অ্যাক্টিভিটিস। এখন এই যে ল্যান্ডস্কেপিং করতে আমরা আসলে কি কি টাস্ক করব, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিস। ঠিক আছে, এই যে এটা এই তিনটা। আবার পেইন্টিং এর দুইটা টাস্ক বা অ্যাক্টিভিটিস, ফ্লোরিং এর জন্য এই তিনটা টাস্ক করতে হবে, এই তিনটা টাস্ক করতে হবে। সেইভাবে আসলে আমরা ওয়ার্ক প্যাকেজকে ইউজ করে অ্যাক্টিভিটি বের করি। এবং আমরা একটু আগে দেখলাম যে অ্যাক্টিভিটি ডিউরেশন থেকে আমরা প্রজেক্টের শিডিউল বের করতে পারি। আবার অ্যাক্টিভিটির কি কি রিসোর্স লাগবে, টাইপ কি কি, কোয়ান্টিটি কি কি এবং রেট কত, এটা থেকে প্রতিটার আমরা বাজেট পাই এবং সবগুলোকে এগ্রিগেট করে আমরা যদি বটম আপ অ্যাপ্রোচে যাই তাহলে প্রজেক্টের বাজেট পাই। কোড অফ অ্যাকাউন্ট বলেছিলাম যে নাম্বারিং সিস্টেমটা, এই যে নাম্বারিং সিস্টেম দেখতেছেন 1.1, এটা হচ্ছে কোড অফ অ্যাকাউন্ট। আর আমি বললাম যে আসলে প্রতিটা ওয়ার্ক প্যাকেজের এগেইনস্টে আমরা কি লিখতে পারি, WBS ডিকশনারি ডিটেইলটা, যেটাতে আসলে কি মিন করা হয়। সেখানে দেখেন এই কম্পোনেন্ট গুলো থাকে। কোড অফ অ্যাকাউন্ট মানে এই ওয়ার্ক প্যাকেজের ইউনিক কোডটা কত কি, এটা দেখ কি কাজ বোঝাচ্ছে। যেমন আমাদের সার্ভে দিয়ে আসলে আমরা কি বুঝাচ্ছি, এটা যদি না লেখেন তাহলে অন্য কেউ দেখে কিছু বুঝবে না। কোনো অ্যাজাম্পশন এবং কনস্ট্রেন্ট আছে কিনা, যে আমরা সার্ভে এক্সপ্লোর করতে যাব মানে সেই দিন লকডাউন থাকবে না, এটা একটা অ্যাজাম্পশন হতে পারে। আর কনস্ট্যান্ট কি হতে পারে, যে আমাদের ওই 5 তারিখের মধ্যে, সে আগামী মাসের 5 তারিখের মধ্যে আমাদেরকে ভেন্যু সিলেক্ট করে ফেলতে হবে। কারা রেসপন্সিবল এটা করার জন্য? একটা ডিপার্টমেন্ট হতে পারে, একটা অর্গানাইজেশন হতে পারে বড় প্রজেক্টের ক্ষেত্রে, বা আমরা 3 জনকে অ্যাসাইন করতে পারি। মাইলস্টোন আছে কিনা এই ওয়ার্ক প্যাকেজের মধ্যে। তারপরে এইটা যে আমি ব্রেকডাউন করে শিডিউল টাস্ক অ্যাক্টিভিটি তৈরি করেছিলাম না, এটাকে বলে শিডিউল অ্যাক্টিভিটিস। মানে এই ওয়ার্ক প্যাকেজ করতে কি কি কাজ করতে হবে সেটা আমরা এখানে লিখে ফেলতে পারি। ওই কাজগুলো আমরা মানুষকে অ্যাসাইন করি। তারপরে রিসোর্স কি কি লাগবে, কস্ট এস্টিমেট কি, কোয়ালিটি রিকোয়ারমেন্ট কি আছে ওই ওয়ার্ক প্যাকেজে, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। দেখেন আমরা একদম অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মানে এই ওয়ার্ক প্যাকেজটা যে যখন তৈরি হবে তখন আসলে কোন কোন অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ার সাথে মিলে আমরা দেখবো যে এক্সপেক্টেড ডেলিভারি তৈরি হয়েছে। তারপরে কোনো যদি টেকনিক্যাল ডকুমেন্ট বা ডিজাইন ডকুমেন্ট বা আর্কিটেকচার ডিজাইন রেফারেন্স রাখতে চায় সেটা রাখতে পারে। আর যদি এই ওয়ার্ক প্যাকেজটা ওই যে আমি বললাম থার্ড পার্টিকে আপনি দিয়েছেন এগ্রিমেন্ট করে বা কন্ট্রাক্ট সাইন করে, সেটা রেফারেন্স আপনি রাখতে পারেন, এটা আসলে আমি অমুক ভেন্ডরকে দিয়েছি কাজটা। সো এটা আমরা একটু দেখি, এটা আমরা ভালো মতো একটু দেখবো। আপনাদের বোধহয় একটা জিপ ফাইল শেয়ার করেছিলাম, ওখানে আমাদের WBS ডিকশনারি একটা টেমপ্লেট আছে, সেটা একটু দেখবেন। আর লাস্ট ক্লাসে আমি বুক অফ ফর্মস নামে একটা বই শেয়ার করেছি না, সবাই পেয়েছেন তো বুক অফ ফর্মস? জি, বই পেয়েছি। হ্যাঁ, ওখানে দেখবেন এই WBS ডিকশনারি একদম ডিটেইল আছে, WBS ডিকশনারিতে কি কি জিনিস থাকা উচিত। তাহলে আমরা যে টেকনিকে WBS তৈরি করতেছি এটার নাম কি, ডিকম্পোজ করা। ঠিক আছে, একটা টেকনিক সবচেয়ে বেশি ইউজ করি আমরা, সেটা হচ্ছে ডিকম্পোজ করা। আর আমরা যেটা লিখলাম একটু আগে দেখলাম WBS ডিকশনারি। আর আমরা বলেছিলাম যে আরেকটা রিপ্রেজেন্টেশন হচ্ছে কি করা, আউটলাইন করা। তো দিস ইজ এন আউটলাইন এক্সাম্পল। ঠিক, হ্যাঁ, প্রজেক্টটাকে আমরা কিভাবে ব্রেকডাউন করি, এটা হচ্ছে প্রজেক্ট। ব্রেকডাউন করে আসলে আমরা এরকম স্মলার কম্পোনেন্ট তৈরি করেছি। এই তিনটাকে আর ব্রেকডাউন করে দেখানো হয় নাই, এটাকে ব্রেকডাউন করে এই 3-4টা বানিয়েছি, এটাকে ব্রেকডাউন করে আবার আরো 2টা করে বানিয়েছি। সো এটা হচ্ছে আমাদের ডিকম্পোজিশন এবং এটা কি কি প্রেজেন্টেশন, আউটলাইন প্রেজেন্টেশন। এটা সবচেয়ে ইউজ করি না আমরা, সবাই তো এটা ইউজ করি বেশি। আমাদের ডকুমেন্টেশনে ডিপিপি বলেন সব জায়গায় এটা থাকে, টেবিলের মধ্যে হয়তো আমরা লিখি। আচ্ছা, কন্ট্রোল অ্যাকাউন্ট, যেটা আমি বললাম যে কন্ট্রোল অ্যাকাউন্ট সেটা আসলে একটু টপ লেভেলে থাকে। এবং এই যে আমরা বলছিলাম প্ল্যানিং প্যাকেজ, ওয়ার্ক প্যাকেজ হচ্ছে সবচেয়ে লোয়েস্ট লেভেল। আর প্ল্যানিং প্যাকেজ কি, যেটা আসলে এখনো আমরা জানি না, পরে ডিটেইল করবো, সেটা হচ্ছে প্ল্যানিং প্যাকেজ। সো কন্ট্রোল অ্যাকাউন্টের ডেফিনেশন এখানে আছে দেখেন, এবং ছবিতে দেখেন যে এখানে আছে যে এটা হচ্ছে কন্ট্রোল অ্যাকাউন্ট।
যে আমরা এক একটা কন্ট্রোল অ্যাকাউন্টের আন্ডারে আসলে প্যাকেজগুলো থাকে। আমরা ওয়ার্ক প্যাকেজ লেভেলে কখনো কন্ট্রোল অ্যাকাউন্ট অ্যাসেস করি না, টপে অ্যাসেম্বলি তার আন্ডারে সেই রিলেটেড প্যাকেজগুলো থাকে, সেটাকে বলা হয় কন্ট্রোল অ্যাকাউন্ট। আচ্ছা, এই স্লাইডটাতে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, এটাতে এই যে কন্ট্রোল অ্যাকাউন্টের এর নিচে এটার কোড হচ্ছে 1.1, আবার এই যে প্ল্যানিং প্যাকেজ 1.2, তারপরে প্ল্যানিং 1.3, কিন্তু আবার ওয়ার্ক প্যাকেজে আসছে 1.2.1। মানে এই কন্ট্রোল অ্যাকাউন্টের সাথে তো এটা মানে সিরিয়ালি যাচ্ছে দেখা যায় প্ল্যানিং প্যাকেজটা, মানে প্যারালালি যাচ্ছে মনে হচ্ছে নাম্বার দেখে। নাম্বার দেখে এই যে 1.1 দেখেন কন্ট্রোল অ্যাকাউন্ট 1.1, আর এটা দেখেন 1.2 1.3। আমরা ভাই নাম্বারিংটা এইভাবে করি না, যেমন এই যে 1 এর পর 1.1, কন্ট্রোল অ্যাকাউন্ট বি 1.2, হ্যাঁ হ্যাঁ এর পরের গুলো হলো 1.1.1, 1.1.2, এইভাবে আর কি, মানে প্রতিটা লেভেলে আমরা নতুন করে একটা মানে আগেরটা চাইল্ড হিসেবে ধরি। হ্যাঁ, এটা আসলে কিছু না, এটা আপনি যেভাবে করবেন ডাব্লিউপিএস আমরা যে একটা বলছি না যে 1.0 থেকে এবার শুরু হবে, এটা কিন্তু এটাকেই প্র্যাকটিস করতে হবে এরকম না, কিন্তু আমরা ইচ্ছা মতো করতে পারি। এটা যেমন সেভাবে করেছে আর কি, জাস্ট মানে ইউনিক হলেই হবে। এটা আমরা কিন্তু অনেকভাবে করি, এবং অনেকে আবার শুধু নাম্বার লেখে না, এর সাথে আবার কিছু ক্যারেক্টারও অ্যাড করে। সো এটা আসলে এটা হার্ড এন্ড ফাস্ট কোন রুল নাই। হ্যাঁ, ঠিক আছে ওয়াহিদ, ইয়া সাদিক, হ্যাঁ, মানে ওইরকম কোনো হার্ড ফাস্ট রুল নাই যে এটা কিভাবে করতে হবে। অলরাইট, সো আমাদের এই যে টপিকটা আমরা এতক্ষণ পড়লাম, কি কি পড়লাম? আমরা ডাব্লিউবিএস পর্যন্ত পড়লাম, তাই না? স্কোপ স্টেটমেন্ট, ডাব্লিউবিএস তৈরি করলাম। এই যে আমরা বলেছিলাম যে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের তিনটা বিষয়, তাই না? স্কোপ, শিডিউল, আর একটা হচ্ছে কস্ট। স্কোপ, শিডিউল এবং কস্ট, এই প্রতিটারে কিন্তু আমরা বেসলাইন তৈরি করবো। বেসলাইন মানে কি? এই যে এতক্ষণ প্ল্যানিং করে যে আমরা প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট তৈরি করলাম, ডাব্লিউবিএস তৈরি করলাম, এই সবগুলোকে কম্বাইন্ডলি যখন ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ করবে যে দিস ইজ আওয়ার বেসলাইন, এটা চেঞ্জ করা যাবে না। যদি চেঞ্জ করতে হয়, চেঞ্জ করা যাবে না মানে কি করাই যাবে না এরকম না, যদি চেঞ্জ করতে হয় এবং এটা যদি বেসলাইনে ইম্প্যাক্ট ফেলে, তাহলে অবশ্যই ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল নিয়ে করতে হবে। বেসলাইনে ইম্প্যাক্ট ফেলে এমন কোনো চেঞ্জ, সেটা যে কোনো জায়গা থেকে আসুক না কেন, হ্যাঁ, সেটা কিন্তু আপনাকে অবশ্যই ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল নিয়ে করতে হবে। সো বেসলাইনটা মানে কি? রেফারেন্স পয়েন্ট। আমাদের স্কোপের শুরুতে বলেছিলাম স্কোপ চ্যাপ্টারের উদ্দেশ্য কি? বাউন্ডারি সেট করা। স্কোপ বেসলাইন মানে হচ্ছে সেই বাউন্ডারি, এর ভিতরে যা যা আছে সেটা আমরা ডেলিভারি দেব। এর বাইরে যদি কিছু আসে তাহলে সেটা অবশ্যই ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল যদি দেয় তাহলে আমরা চেঞ্জটা নেব। কারণ স্কোপে যদি একটা চেঞ্জ হয় তাহলে কি এই যে কি বলে এটাকে, ট্রায়াঙ্গেলের কি অন্য আর্মে বা সাইডে এটা ইম্প্যাক্ট করবে না? স্কোপ চেঞ্জ হলে শিডিউল চেঞ্জ হয়ে যাবে, কস্ট চেঞ্জ হয়ে যাবে, ইভেন মাঝখানে যে কোয়ালিটি সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো যখন বেসলাইন হয়ে যাবে তার মানে কি এখন আমাদের প্ল্যানিংটা শেষ, বেসলাইন করে ফেলছি, এইটাকে ফলো করে আমরা এক্সিকিউশনে যাব। এবং এক্সিকিউশন আমার ফোকাস কি থাকবে? যে আমরা যাতে বেসলাইনটা ডেলিভারি দিতে পারি। আর এর সাথে যদি এডিশনাল চেঞ্জ হয় তাহলে সেটা আসলে আপনার অ্যাপ্রুভাল প্রসেস দিয়ে আসতে হবে, সেটাকে বলা হচ্ছে বেসলাইন। এবার আমরা যেমন এখন স্কোপের বেসলাইন দেখলাম, এরপরে আমরা দেখবো শিডিউলের বেসলাইন, তারপর আমরা দেখবো কস্টের বেসলাইন, এবং ওই তিনটা আসলে আমাদের মেইন পারফরম্যান্স মেজারমেন্টের জন্য ইউজ করা হয়। এই তিনটাকে রেফারেন্স ধরে আমরা প্রজেক্ট শুরু করি। একটা যদি রেফারেন্স পয়েন্ট না থাকে তাহলে কিন্তু যখন এক্সিকিউশনের ডিফারেন্ট ভেরিয়েন্স হবে, ডেভিয়েশন হবে, তখন কিন্তু আমরা মেজার করতে পারবো। তো বেসলাইনটা আমাদেরকে আসলে সেই রেফারেন্স পয়েন্ট। সো একটা স্কোপ বেসলাইনের আসলে কি কি কম্পোনেন্ট আছে দেখেন। প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট, যেটা আমরা ডেসক্রিপটিভ স্কোপ স্টেটমেন্ট তৈরি করেছি, সেটা থেকে আমরা তৈরি করছি ডাব্লিউবিএস। ডাব্লিউবিএস এর লোয়েস্ট লেভেল হচ্ছে ওয়ার্ক প্যাকেজ, আর কিছু কিছু থাকবে প্ল্যানিং প্যাকেজ, যেটা এখন আমরা ব্রেকডাউন করতে পারিনি। আর প্রতিটা ডেসক্রিপশন লেখা থেকে ডাব্লিউবিএস ডিকশনারি, এই কয়েকটাকে বলা হয় স্কোপ বেসলাইন। এই সবগুলো কিন্তু আর চেঞ্জ করা যাবে না। স্কোপে যদি একটা বাড়ান তাহলে কি ডাব্লিউবিএস বাড়বে না? ওয়ার্ক প্যাকেজ নতুন অ্যাড হবে, হ্যাঁ, ডাব্লিউবিএস ডিকশনারি চেঞ্জ হবে। তার মানে আমরা যখন একটা বেসলাইন করে ফেলবো, এনি চেঞ্জ টু দ্য বেসলাইন দ্যাট শুড বি কন্ট্রোল রুটে যেতে হয়। এই কয়েকটা কম্পোনেন্ট হচ্ছে স্কোপ বেসলাইনের পার্ট। মনে রাখি পরীক্ষা অনেক সময় মাল্টিপল রেসপন্স এখান থেকে আসতে পারে, ঠিক আছে? যে স্কোপ বেসলাইনে কি কি কম্পোনেন্ট থাকে, বুঝতে পেরেছি? এই বাকিগুলো কিন্তু কোথায় থাকে? এই তিনটাই কিন্তু ডাব্লিউবিএস এর পার্ট। আর এটা হচ্ছে ডকুমেন্টেশন, যেটা স্কোপ স্টেটমেন্ট থেকে আমরা পেয়েছি, ডিফাইন স্কোপ থেকে,
আর ডাব্লিউপিএস ডিকশনারি হচ্ছে এটা তো জাস্ট গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, এটা প্রতিটা ডেসক্রিপশন থাকে হচ্ছে ডাব্লিউপিএস ডিকশনারি। তাহলে আমরা কি করে ফেললাম, আমরা কিন্তু ডাব্লিউপিএস তৈরি করে ফেললাম, ঠিক আছে। এবং এটা ডাব্লিউপিএস তৈরি করার সময় আমরা একটা টেকনিক ইউজ করেছি, টেকনিকটা হচ্ছে ডিকম্পোজ করা। আর আমরা মেইন ইনপুট কোডটা ইউজ করেছি, এই যে আমরা কিন্তু ডাব্লিউপিএস প্রসেসটা দেখলাম না, প্রসেসের মধ্যে এই যে এগুলোকে আমরা রিভিউ করেছি। এক নম্বর মেইন যেটা ছিল সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন, সেটাকে আমরা রিভিউ করে, এবং এর সাথে আরেকটা কি প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট, এই দুইটার উপর বেস করে কিন্তু আমরা তৈরি করেছি ডিকম্পোজ টেকনিক ইউজ করে কি তৈরি করেছি, স্কোপ বেসলাইন তৈরি করেছি, যেটার মধ্যে ডাব্লিউপিএস, স্কোপ স্টেটমেন্ট, ওয়ার্ক প্যাকেজ সবই ছিল। সো এইগুলা হচ্ছে কি আসলে ইনপুটস, আর এটা হচ্ছে টুল টেকনিক, আর এটা হচ্ছে আউটপুট, ঠিক আছে। সো আমরা ডাব্লিউপিএস থেকে ডাব্লিউপিএস প্রসেস থেকে আসলে এই জিনিসগুলো তৈরি করি। আচ্ছা, এবার আমরা একটু অ্যাজাইল নিয়ে কথা বলি, রাইট? অ্যাজাইল নিয়ে কথা বলি, যে আমরা এতক্ষণ যে আলোচনা বললাম এটা আসলে ট্রেডিশনাল, তাই না? ট্রেডিশনাল প্রজেক্টে আমরা প্রজেক্টে ভেঙে ডাব্লিউপিএস তৈরি করি। আমরা অ্যাজাইল প্রজেক্টে কি করি, সমস্ত রিকোয়ারমেন্ট কোথায় গ্যাদার করি? সমস্ত রিকোয়ারমেন্ট প্রোডাক্ট ব্যাকলগ। হ্যাঁ, প্রোডাক্ট ব্যাকলগ, একটা সিঙ্গেল ডকুমেন্ট যেটাতে আমরা মেইনটেইন করি, সেটা হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ। আর আমরা ট্রেডিশনালি কি করলাম, আমরা প্রথমে রিকোয়ারমেন্ট করছি, নিয়ে আসছি, সেখান থেকে আবার স্কোপ স্টেটমেন্ট তৈরি করছি, তারপর আমরা ডাব্লিউপিএস তৈরি করেছি। আর এখানে একটাই ডকুমেন্ট ইউজ হয়, সেটাকে বলা হয় প্রোডাক্ট ব্যাকলগ। আর আমরা যখন প্রোডাক্ট ব্যাকলগ থেকে, প্রোডাক্ট ব্যাকলগের প্রতিটা আইটেমকে বলা হয় পিবিআই, তাই না, প্রজেক্ট ব্যাকলগ আইটেমস। এবং আমরা দেখিয়েছিলাম যে প্রোডাক্ট ব্যাকলগ কি থাকে, উপরের দিকে একদম স্মল থাকে, যত নিচে যাবেন তত কি বড় থাকবে, আর আরো নিচে একদম এপিক লেভেলে থাকবে, তাই না? মনে আছে তো? এটা কিন্তু আপনাদের আলোচনা করেছিলাম, তাই না, যে আমাদের কি থাকে, ভিশন থাকে প্রজেক্টের। অ্যাজাইলে ভিশন থেকে আমরা কি করি, রোডম্যাপ তৈরি করি, রোডম্যাপ থেকে তৈরি করে রিলিজ, মাল্টিপল রিলিজ নিয়ে একটা রোডম্যাপ হয়। এক একটা রিলিজের মধ্যে থাকে ইটারেশনস, এবং এক একটা ইটারেশনের মধ্যে কি থাকে, হ্যাঁ, ফিচার থাকে। সেই ফিচারের মধ্যে থাকে হচ্ছে আমাদের ইউজার স্টোরি, এবং ইউজার স্টোরিকে ব্রেকডাউন করে আমরা টাস্ক তৈরি করি। তাহলে আপনি দেখেন, আমরা কিন্তু ট্রেডিশনাল প্রজেক্টের সাথে কিন্তু মিল আছে, শুধু নেমিং গুলো একটু ডিফারেন্ট। ওখানে আমরা প্রজেক্টকে ভেঙে তৈরি করেছি হচ্ছে ডাব্লিউপিএস এর মেজর কম্পোনেন্ট, সেটাকে ভেঙে আবার ডাব্লিউপিএস এর ছোট কম্পোনেন্ট তৈরি করছি, সেটাকে ভেঙে আবার ওয়ার্ক প্যাকেজ তৈরি করেছি, আর ওয়ার্ক প্যাকেজ থেকে আমরা আসলে টাস্ক বা অ্যাক্টিভিটি তৈরি করেছি। সো সেম দেখেন, ঠিক আছে। সো সিমিলার কিন্তু বিষয়টা। তাহলে প্রোডাক্ট ব্যাকলগে কি থাকতেছে, প্রোডাক্ট ব্যাকলগ আইটেমস, যেটাকে আমরা ফিচার থাকতে পারে, তারপর ইউজার স্টোরি থাকতে পারে, এপিক থাকতে পারে, এবং এটা বড় থেকে ছোট দিকে থাকে। আর আমরা যখন কোন একটা ইটারেশন শুরু করি, এগুলো কিন্তু সবই পড়িয়েছি আমি অ্যাজাইলের সময়, আপনাদের মনে আছে। তখন আমরা কি করি, এটা থেকে যে আইটেমগুলো আমরা এই ইটারেশনে ডেলিভারি দেব, সেগুলোকে আমরা কোথায় নিয়ে আসি, ইটারেশন ব্যাকলগে নিয়ে আসি। হ্যাঁ, ইটারেশন ব্যাকলগে নিয়ে আসি। আচ্ছা, তাহলে দেখেন আমরা অ্যাজাইলের একটু কনসেপ্ট গুলো দেখি। এই যে এইভাবে, এটা আমরা আগেও দেখেছি ছবিটা, যে হাই প্রায়োরিটি গুলো সবার উপরে থাকে এবং সেটা একদম স্মল থাকে, যেটা রিলিজ ওয়ান আমরা দিব। আর যত নিচের দিকে যাবেন তত আসলে বিগ আইটেমস, যেগুলো অনেক সময় এপিক বলা হয়, এপিক, তারপর ফিচার, তারপর আমরা ইউজার স্টোরিতে আসি। এবং আমরা যখন ইটারেশন ব্যাকলগ করি, তখন কি করি, আমরা এই যে 3টা আইটেম আমরা নিয়েছিলাম প্রোডাক্ট ব্যাকলগ থেকে, কয়টা আইটেম নিয়েছি ইটারেশনে, 3টা। এবং এই প্রতিটা আইটেমকে আমরা এখন টাস্ক লেভেলে ব্রেকডাউন করেছি, যেটা একটু আগে বললাম, যে ইউজার স্টোরিকে ব্রেকডাউন করে আমরা কি করি, টাস্ক তৈরি করি। একই জিনিস কিন্তু আমরা ওয়ার্ক প্যাকেজকে ব্রেকডাউন করে টাস্ক তৈরি করি। তার মানে কি, অ্যাজাইলের ইউজার স্টোরি ইকুয়াল টু ট্রেডিশনাল প্রজেক্টের ওয়ার্ক প্যাকেজ, ঠিক আছে। সো সেম কাজ কিন্তু আমরা করছি। এখন আমরা ডিউরেশন নিয়ে আসতেছি, যে কত সময় লাগবে এই কাজটা করতে, কত সময় লাগবে। এতক্ষণ কিন্তু এটা কিসেতে ছিল, স্টোরি পয়েন্টে ছিল। আর এখন যখন আমরা কাজের সময়, এই কাজটা কখন করা হয়, এই যে আমরা যে ইউজার স্টোরিকে ব্রেকডাউন করে টাস্ক বানাচ্ছি, এটা কখন করা হয়, কোন ইভেন্টে করা হয় অ্যাজাইলের, ইটারেশন প্ল্যানিং এ। হ্যাঁ, ইটারেশন প্ল্যানিং এ করা হয়, রাইট। এবং এটা কে করবে, এই কাজে কি কি কাজ করতে হবে, কত সময় লাগবে, কে ডিসাইড করবে, টিম ডিসাইড করবে। সবাই থাকবে, হেল্প করবে, ফ্যাসিলিটেট করবে, কিন্তু টিম ডিসিশনটা নেবে। আমরা ইউজার স্টোরি নিয়ে বলেছিলাম যে আমরা সবচেয়ে লোয়েস্ট লেভেলটাকে বলা ইউজার স্টোরি, এবং ওইটার আমি তখন আসলে খুব একটা আলোচনা করি নাই।
শুধু বলেছিলাম যে এটা পরে সামনে গিয়ে আমরা আরো ডিটেল আলোচনা করব। যেহেতু আমরা স্কোপ নিয়ে আলোচনা করতেছি, অ্যাজাইল এর স্কোপ হচ্ছে কিভাবে নেওয়া হয় রিকোয়ারমেন্ট ইউজার স্টোরি থ্রুতে, এবং ইউজার স্টোরির ফরম্যাটটা হচ্ছে এটা দেখেন। হ্যাঁ, অ্যাজ এ, এটা আরেকটু সিম্পল লিখলে মনে হয় বেটার হবে। আমি একটু পরে এটাতে আসতেছি, এখানে আসি। এই যে এটা, এই যে টেমপ্লেটটা হচ্ছে এটা। অ্যাজ এ ইউজার, আর আমি কোন রোল, আমি কি অ্যাডমিন নাকি আমি জাস্ট নরমাল একজন ইউজার, নাকি আই ওয়ান্ট টু, কি করতে চাই আমি, হোয়াট আই টু ডু সো দ্যাট আমি কি বেনিফিট পাবো, কি ভ্যালু অ্যাচিভ করবো। প্রতিটা রিকোয়ারমেন্ট আসলে এইভাবে ইউজ করা হয়। যেমন এখানে দেখেন সেটা একটা এক্সাম্পল দেওয়া আছে। অ্যাজ এ টিপিক্যাল ইউজার আই ওয়ান্ট টু সি, এই যে ফরম্যাটটা সেম। অ্যাজ এ টিপিক্যাল ইউজার আই ওয়ান্ট টু সি, কি করতে চাই, দেখতে চাই আনবায়াসড রিভিউজ অফ এ রেস্টুরেন্ট নিয়ার অ্যান অ্যাড্রেস সো দ্যাট আই ক্যান ডিসাইড, সো দ্যাট কি বেনিফিট দিবে আমাকে এই কাজটা করলে, সো দ্যাট আই ক্যান ডিসাইড হোয়ার টু গো ফর ডিনার। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা রিকোয়ারমেন্ট কালেক্ট করছি। আবার এখানে দেখেন আরেকটা এক্সাম্পল দেখেন। অ্যাজ এ উইকি ইউজার, আমরা নিশ্চয়ই উইকিপিডিয়া ইউজ করি, আই ওয়ান্ট টু আপলোড এ ফাইল টু দ্য উইকি সো দ্যাট আই ক্যান শেয়ার ইট উইথ মাই কলিগস। তাহলে দেখেন এই যে অ্যাজ এ ইউজার থেকে বলতেছি, এবং ইউজারটা কি করতে যাচ্ছে, কাজটা কি তার, হ্যাঁ, আর এই কাজটা করলে সে কি বেনিফিট পাবে। আমরা মনে আছে প্রজেক্ট কেন করি, টু ক্রিয়েট ভ্যালু অর বেনিফিট। অ্যাজ এ দেখছেন একদম গ্রানুলার লেভেলে যখন রিকোয়ারমেন্ট গ্যাদার করে ইউজার স্টোরি সবচেয়ে স্মলের কম্পোনেন্ট, তখনই কিন্তু ফোকাস আছে যে কাস্টমার ফোকাস। এটা কি কাস্টমার, আমরা অ্যাজাইল এর ভ্যালুস প্রিন্সিপাল কি দেখেছিলাম, অলওয়েজ কাস্টমারকে নিয়ে কাজ করতে হবে, কাস্টমার ফোকাস। তারপর কাস্টমার কি চায়, হোয়াট, কাস্টমারের স্যাটিসফ্যাকশন এনশিওর করার জন্য, এবং করলে সে কি ভ্যালু বা বেনিফিট পাবে, সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতেছি। দ্যাটস ওয়াই ইউজার স্টোরি কিন্তু বড় একটা ভেরি মানে স্ট্রং টেকনিক, যেটা দিয়ে আমরা রিকোয়ারমেন্ট গ্যাদার করি। ট্রেডিশনাল প্রজেক্টে কিন্তু আমরা এইভাবে করি না। হ্যাঁ, তাহলে আমি এখন একটু পিছনে আসি। এই যে এখন যদি একটু দেখেন আসল ফরম্যাটটা এটা। অ্যাজ এ হু, হু মানে হচ্ছে কোন ধরনের রোল বা ইউজারের জন্য আমরা করতেছি, বা কোন ধরনের পার্সোনার জন্য করছি। পার্সোনা শব্দটা অ্যাজ এর অনেক ইউজ হয়। পার্সোনা মানে হচ্ছে ডামি একটা ইউজার, সেই ইউজারটাকে আমরা ক্যারেক্টারাইজ করার চেষ্টা করি। অনেক সময় নাম দেওয়া হয় যে মেরি, অ্যাজ এ মেরি। হ্যাঁ, সে হয়তো ধরেন একজন ইউজার, সে কি কি করতে চায় সেইভাবে আমরা আসলে স্টোরিগুলোকে তার কাছ থেকে কালেক্ট করি। এবং আই ওয়ান্ট টু হোয়াট, কি করতে চাই, এবং সো দ্যাট হোয়াই, হোয়াই মানে কি বেনিফিট। সো হু, হোয়াট, হোয়াই, এই তিনটা কিন্তু আমরা ইউজার স্টোরিতে রাখছি, এবং সেটা দিয়ে রিকোয়ারমেন্ট গ্যাদার করছি। সো তাহলে আমরা যদি এখানে লিখি, আমি সেটা একটা রিসেন্টলি একটা অ্যাড চালাবো, সেটা দেখেন যে অ্যাজ এ PMP aspirant, আমরা এটা লিখতে পাই না, অ্যাজ এ PMP aspirant I want to get training বা best training, so that I can pass the exam. ঠিক আছে, তাহলে কিন্তু এটা একটা এইভাবে কিন্তু আমরা ইউজার স্টোরি লিখতে পারি। ইউজার স্টোরি লেখার সময় আপনার তিনটা জিনিস আইডিয়া মাথায় রাখতে হবে, সেটাকে বলা হয় 3C। 3C মনে রাখার জন্য 3C, যেটা রন জেফ্রিস 2001 সালে তার একটা বইতে প্রপোজ করেছে, এবং এটা এখন পপুলারলি ইউজ হয়। যখন আপনি স্টোরি লিখবেন, প্রথম সিতে হচ্ছে কার্ড। অ্যাজাইল টিম আসলে স্মল, যেখানে কিন্তু ছোট একটা কার্ড দেখাচ্ছে, এটা পোস্টের নোট বা স্টিকার নোট, যেটা সাইজ কিন্তু খুবই ছোট, জেনারেলি 3 to 5 ইঞ্চিস কার্ডে লেখা হয় আর কি। ঠিক আছে, 3 ইঞ্চি 5 ইঞ্চি এরকম একটা কার্ডের মধ্যে আমরা স্টোরিটা লিখি, এবং এই স্টোরির পিছনে লেখা থাকে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। এই যে এখানে একটা এক্সাম্পল দিয়েছি, এই যে আপলোড ফাইল, যেটা তার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া হচ্ছে এই কয়েকটা, যে আমি টেক্সট ফাইল, ডক ফাইল, জেপিজি ফাইল, এগুলো আমি ভেরিফাই করবো যেগুলো আপলোড হয় কিনা। তারপর সাইজ যাতে 1 GB কম হয়, এবং দেখতে হবে যে কেউ যেন ফাইল এমন কিছু আপলোড না করে যেটা আসলে কপিরাইট ভায়োলেশন করে। সেগুলো হচ্ছে কি, এই যে এক সাইডে ইন্ডেক্স কার্ডের এক সাইডে লেখা হয় স্টোরি, আর অপর সাইডে লেখা হয় হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। তার মানে এই দুইটা কিন্তু একই ইন্ডেক্স কার্ডের এপি টু পি লেখা থাকে, এবং সেটাকে বলা হচ্ছে কার্ড। এবং কেন 3 to 5 ইঞ্চিস, যাতে একদম রিকোয়ারমেন্টটা খুব ছোট থাকে, আমরা যদি বিশাল রিকোয়ারমেন্টের দিকে না যাই। আর কনভারসেশন মানে এই যে আপনি কার্ডটা যখন নিয়ে প্রোডাক্ট ওনার দেখাবে টিমকে যে তোমরা এখন এটা এস্টিমেট করো, বা তোমাদের কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো, এই কার্ডটা এমন ভাবে লেখা হচ্ছে, তার মানে কি একটু কনভারসেশন স্টাইল। এখন আপনি আপনার ইউজারকে হয়তো জিজ্ঞাসা করবেন, বা প্রোডাক্ট ওনাকে জিজ্ঞাসা করবেন আসলে সে কি চায়,
আপনার যতক্ষণ ক্লিয়ার না হয় তার এক্সপেকটেশনটা, ততক্ষণ ইউ উইল কনভার্স আস্ক কোশ্চেন টু দ্য প্রোডাক্ট ওনার, অথবা যদি স্টেক হোল্ডার প্রেজেন্ট থাকে তাকে জিজ্ঞাসা করবে। এবং লাস্ট হচ্ছে কনফার্মেশন, যেটা আমরা পিছনে লিখি। আজকে আসলে আমরা একবারে ক্লাস নিয়ে শেষ করবো, হ্যাঁ, মানে আমি বেশিক্ষণ ক্লাস দেবো না, আর হয়তো আজকে এটা স্কোপটা শেষ হলে শেষ করবো। এটা আর বেশি স্লাইড নাই। কনফার্মেশনটা মানে হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, কনফার্মেশনটা লেখা হয় পিছনে। তো আমরা সমস্ত এখানে মেইনটাই হচ্ছে কনভারসেশন করা, এবং যতক্ষণ আপনি শিওর না হবেন, বুঝতে না পারবেন যে কাস্টমার কি চায়, ততক্ষণ পর্যন্ত আপনি ইউ শুড আস্ক কোশ্চেন। ঠিক আছে? সো এইটা হচ্ছে 3C এর মাহাত্ম্য আর কি। পরের পেজে আরেকটা এক্সাম্পল দেখাতে চাচ্ছি। এখানে দেখেন অনেক সময় স্টোরিকে এইভাবে লেখা হয়, আরো কিছু ইনফরমেশন থাকে, যেমন অনেক সময় একটা টাইটেল দিই আমরা স্টোরিটার, তারপর আগের ফরম্যাটে লেখা হয়েছে এটা। এখানে ডান দিকে কর্নারে লেখা হয় কত পয়েন্টে স্টোরিটা, এই স্টোরিটার স্টোরি পয়েন্ট কত, যেমন এটা 2 পয়েন্টস। আর এখানে এই সাইডে আবার লেখা হয় অনেক জায়গায় প্রায়োরিটি কত, মানে প্রোডাক্ট ব্যাকলগে যে আইটেম ছিল, তাই না, টপ প্রায়োরিটি গুলো সবার টপে থাকে, তাহলে এটা কত নম্বর প্রায়োরিটির আইটেম এটা, সেটা অনেক সময় এখানে লেখা থাকে। আর এর পিছনে কি থাকবে, এটার পিছনে acceptance criteria, Acceptance না? criteria. Right. বসে তুমি বসো। তাহলে এতক্ষণ আমরা কি আলোচনা করলাম? 3C। আর একটা ইউজার স্টোরি ভালো হয়েছে কিনা, হ্যাঁ, কত ভালো আপনি ইউজার স্টোরি লিখছেন, সেটা যদি আপনি ভেরিফাই করতে চান, তাহলে ইউ ক্যান ইউজ ইনভেস্ট। এই টার্মগুলো আজকাল ইদানিং পরীক্ষায় আসতেছে, এটা আসলে একটু ডিপে চলে গেছে অ্যাজাইলের, হ্যাঁ, আর একটু ডিপে চলে গেছে। সো ইনভেস্ট মানে হচ্ছে আপনি যখন ইউজার স্টোরিকে একদম ফাইনালাইজ করতেছেন, তখন আসলে দেখেন এই কয়েকটা ক্যারেক্টারিস্টিক মিট করে কিনা। আই মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ইউজার স্টোরিটা এমন স্মল বানাতে হবে যাতে এটার সাথে অন্য স্টোরির ডিপেন্ডেন্সি খুব কম থাকে। থাকবে না এরকম বলা যাবে না, কারণ একটার সাথে একটা কানেক্টেড, কিন্তু চেষ্টা করতে হবে যত ইন্ডিপেন্ডেন্ট রাখা যায়। তাহলে কি হবে, যদি এরকম হয় একটা ইউজার স্টোরি টপে আছে কিন্তু তার সাথে আমার কানেকশন আছে একদম পিছনের একটা স্টোরি প্রোডাক্ট ব্যাকলগে, তাহলে কিন্তু খুব ঝামেলায় পড়বো আমরা। আমরা এমন ভাবে এটাকে স্মল করার চেষ্টা করবো যাতে ইন্ডিপেন্ডেন্ট হয়। তারপর কি নেগোসিয়েশন, নেগোসিয়েশন মানে কনভারসেশন হবে, আমরা প্রোডাক্ট ওনার কাস্টমারের সাথে নেগোসিয়েট করে বোঝার চেষ্টা করবো আসলে কি চাওয়া হচ্ছে এখানে। তারপর অবশ্যই ভ্যালুয়েবল হতে হবে। আমরা কিন্তু স্টোরি লিখতেছি ওইভাবে, লাস্টের লাইনটা কি, আই ওয়ান্ট টু কি করতে চাই, সো দ্যাট আমি কি বেনিফিট পাবো, প্রতিটা ইউজার স্টোরিতে যাতে কানেক্টেড থাকে ভ্যালুর সাথে। বুঝতে পেরেছি? এবং ইউজার স্টোরিতে এমন হবে যাতে আমরা এস্টিমেট করতে পারি যেটা কত করতে কত কি লাগবে, ইউজার স্টোরি লাগবে, এবং আরো যখন আমরা টাস্কে যাব কত সময় লাগবে সেটা যাতে আমরা এস্টিমেট করতে পারি, এবং অ্যাজ স্মল অ্যাজ পসিবল সেইভাবে আমরা স্টোরি তৈরি করি, যত ছোট করা যায়। আর অবশ্যই স্টোরিটা যাতে টেস্টেবল হয়, তার মানে কি, এই যে যেটা বলছিলাম অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, সেটাও যাতে আপনি ইউজার স্টোরিতে থাকে, এই সব কম্পোনেন্টগুলি থাকে, তাহলে দ্যাট ইজ এ গুড স্টোরি। এটাকে বলা হয় ইনভেস্ট। বুঝতে পেরেছি? এটাও একজন এটা প্রপোজ করেছেন, তার নাম হচ্ছে মাইক কোন। এনার অনেক সব বই আছে আর কি, অ্যাজেলের একজন মানে কি বলবো টপ সারির আর কি থট লিডার্স, মাইক KOHN। অনেক জায়গায় ওনার রেফারেন্স দেখবেন। সো ইনভেস্টটা একটু মনে রাখি, পরীক্ষায় কিন্তু আসতে পারে আর কি। এই যে আমরা এতক্ষণ যে কথাগুলো বলেছিলাম বিভিন্ন জায়গায় অ্যাজাইল প্র্যাকটিসে দেখাচ্ছি, একটু আগেও দেখালাম যে কি করা হয়, সেই কথাটা এখানে পিএম বকের চ্যাপ্টার নম্বর 7 না চ্যাপ্টার নম্বর 6 এ আছে। এই যে আমি বললাম ভিশন থেকে আমরা রোড ম্যাপ তৈরি করি, তাই না, ভিশন ড্রাইভস রোড ম্যাপ। এটা যদি আপনি পড়েন তাহলে আপনার আসলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে অ্যাজাইলে কিভাবে ব্রেকডাউন করা যায়। প্রোডাক্ট ভিশন ড্রাইভস রোড ম্যাপ থেকে আমরা রিলিজ প্ল্যান তৈরি করি। এই যে এখানে একটা, এই যে এখানে রিলিজ 1 কে আমরা ব্রেকডাউন করছি, তার মধ্যে কয়টা ইটারেশন আছে, n নাম্বার অফ ইটারেশনস আছে। তার মানে রিলিজ প্ল্যানে আমরা যে সমস্ত ফিচার ডেলিভারি দিতে চাই সেগুলো ডেলিভারি দেওয়ার জন্য এই কয়েকটা ইটারেশন লাগে। এখন আমরা একটা ইটারেশনকে ব্রেকডাউন করে দেখিয়েছি, তার মানে কি একটা ইটারেশনের মধ্যে ফিচার থাকে যে আমরা এই ইটারেশনে 4টা ফিচার ডেলিভারি দেবো, A B C D। ঠিক আছে? এবার এখন আমরা কি করি, ফিচার A কে ব্রেকডাউন করে টাস্ক বের করি যে কয়টা কাজ করলে এই ফিচার A করতে দেখেন 2টা ইউজার স্টোরি লাগবে। তার মানে এই ফিচার A কে আমরা কি বলেছিলাম, ফিচারের নিচে কি থাকে, ইউজার স্টোরি, তাহলে 2টা ইউজার স্টোরি করলে আমার ফিচার A ডেলিভারি হবে। আর একটা ইউজার স্টোরিকে ব্রেকডাউন করে আমরা টাস্ক A B C D বানিয়েছি। এবং এখানে তখন আমরা কি করতে পারি,
ডিউরেশন বলতে পারি যে টাস্ক করতে কত সময় লাগবে, এটা করতে কত সময় লাগবে, এটা করতে কত সময় লাগবে। এটা যদি স্টোরি পয়েন্ট এখানে ইন্ডিকেট করেছে, এটা কিন্তু আপনি যদি আপনার পিএম বকে যান দেখেন দেখবেন এখানে আওয়ার লেখা আছে। জেনারেলি কাজটা আওয়ারে আমরা এস্টিমেট করি। সো একই কথা যেটা আমি আসলে দেখাচ্ছিলাম, সেম জিনিস এখানে খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করা হয়েছে। ডেফিনেশন অফ রেডি মনে আছে আমরা পড়েছিলাম যে যখন আমরা ইটারেশন প্ল্যানিং করব, তাই না? যখন ইটারেশন প্ল্যানিং হবে তখন আমরা কি করি? অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া তৈরি করি প্রতিটা ইউজার স্টোরি। এটা ওই সময় তৈরি করা এরকম না, আগেও তৈরি করতে পারেন আপনি, গ্রুমিং এর সময় তৈরি করতে পারেন, রিফাইনমেন্টের সময় তৈরি করতে পারেন। আমরা যখন মানে ফাইনালাইজ করতে চাই যে আমরা এই 3টা বা 4টা আইটেম বা ইউজার স্টোরি ডেলিভারি দেবো, তাহলে আসলে আমাদেরকে কি মিট করতে হবে যে আমরা আসলে কি রেডি? এটা হচ্ছে ডেফিনিশন অফ রেডি। এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে চেকলিস্ট। এই চেকলিস্ট গুলোকে মিট করছে, যদি মিট করে হ্যাঁ তাহলে আমাদের সেশনটা শেষ, আমরা এখন রেডি টু স্টার্ট ওয়ার্কিং অন দিস আইটেমস। তো সেটাকে বলা হয় ডেফিনিশন অফ রেডি। মনে আছে তো? এটা বলেছিলাম আমি, তাই না? ডেফিনিশন অফ রেডি। আরেকটা কি বলেছিলাম? ডেফিনিশন অফ ডান। ডান। সো এটা হচ্ছে ডেফিনিশন অফ রেডির এক্সাম্পল। দেখেন আপনারা একটু যদি আমরা পড়ি দুই একটা। বিজনেস ভ্যালু ইজ ক্লিয়ারলি আর্টিকুলেটেড। আমরা বুঝতে পেরেছি যে এই এটা আসলে আমরা কি কি বিজনেস ভ্যালু ক্রিয়েট করতেছি এবং প্রতিটা ইউজার স্টোরির সাথে বিজনেস ভ্যালু আছে কিনা, যদি থাকে ঠিক, সো এটা পাস করছে। তারপর দেখেন ডিটেইলস আর সাফিসিয়েন্টলি আন্ডারস্টুড বাই দ্য টিম সো দ্যাট ইট ক্যান মেক অ্যান ইনফর্মড ডিসিশন। এই ওয়ার্ডটা খুব ইউজ হয় অ্যাজাইলে। এম্পিরিক্যাল ডাটার উপর ডিসিশন নেব বা ইনফর্মড ডিসিশনের উপর নেব, কিংবা লাস্ট রেসপন্সিবল মোমেন্ট, মনে আছে এলআরএম বলেছিলাম, যখন সবচেয়ে বেশি ডাটা অ্যাভেলেবল থাকবে তারপর বেস করে আমরা ডিসিশন নেব। as to whether it can complete the PBI। আমরা কি বুঝতে পেরেছি যে কি চাওয়া হচ্ছে, যাতে আমরা এই স্পিড এটা শেষ করতে পারি? যদি বুঝি পারি, সবাই এগ্রি করেছে, তাহলে ঠিক। বুঝতে পেরেছি? এইভাবে দেখেন সমস্ত কিছু অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াকে আমরা ক্লিয়ার এবং টেস্টেবল, এমন ক্রাইটেরিয়া কাস্টমার বললো বা প্রোডাক্ট ওনার বললো যেটা টেস্ট করা যায়, তাই তো হবে না। তাহলে আপনি কিভাবে ভেরিফাই করবেন? সো এটা যদি হয় তাহলে ওকে। এইভাবে আপনি আসলে ডেফিনিশন অফ রেডিটা, এটা কিন্তু বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন রকম হবে। এখানে একটা জাস্ট এক্সাম্পল দেখানো হয়েছে। আবার এটা কিন্তু এরকম না ফিক্স, এটা হয়তো 2-3টা ইটারেশন পরে এটা আরো আপডেট হতে পারে। ঠিক আছে? সো এটা সিম্পল একটা চেকলিস্ট আমরা ইউজ করতে পারি। এই সবগুলো যদি চেক হয় তাহলে বলবো যে উই আর নাও রেডি টু স্টার্ট আওয়ার এক্সিকিউশন। আর আরেকটা আমরা এক্সাম্পল দেখি ডেফিনিশন অফ রেডি, সরি ডেফিনিশন অফ ডান। দেখেন ডেফিনিশন অফ ডানটা কোথায় ইউজ হয় মনে আছে? ইটারেশন রিভিউতে গিয়ে। তাহলে আমরা কি করব দেখেন, তখন আমরা চেক করে দেখব যে ডিজাইন কি সব রিভিউ হয়েছে, সবকিছু কি কোড কমপ্লিট হয়েছে। এই কোডের মধ্যে আবার আমরা দেখেন আরো আলাদা করেছি যে কোড কি রিফ্যাক্টর করা হয়েছে কিনা। রিফ্যাক্টর মানে আসলে ক্লিন করা, মেইনটেনেন্স করা, আরো ভালো করা। তারপরে স্ট্যান্ডার্ড কোডিং স্ট্যান্ডার্ড কি ফলো করেছে আমার টিম। কোডের ভিতরে কি কমেন্ট লেখা হয়েছে? অনেকে কিন্তু ফাঁকি দেয়, কোডের মধ্যে কমেন্ট লেখে না, নাকি নিশিত? হ্যাঁ, কমেন্ট কিন্তু প্রোগ্রামাররা লিখতে চায় না। কমেন্ট যদি না লেখা হয়, খুবই কমন ব্যাড প্র্যাকটিস আর কি। রাইট। সো সেটা কিন্তু হয়েছে কিনা, না হলে কিন্তু আপনি এটা ঠিক দিবেন না। কোড চেক ইন, হ্যাঁ সবাইকে আমরা চেক ইন মানে কি, ওই যে আমরা যারা ইউজ করি বিট বাকেট বা ইয়া, তার মানে আমরা সবগুলোকে কমিট করে হ্যাঁ চেক ইন করে কমিট করে ফেলেছি কি। তারপরে কোড ইন্সপেক্ট হয়েছে কিনা, সমস্ত কোডিং এর ইউনিট টেস্ট বা যে টেস্ট আমরা করেছিলাম সেই টেস্টগুলো হয়েছে কিনা। এখানে সিম্পলি বলা হয়েছে আপনি এখানে ইউনিট টেস্ট হয়েছে কিনা, ইন্টিগ্রেশন টেস্ট হয়েছে কিনা, রিগ্রেশন টেস্ট হয়েছে কিনা, সবই রাখতে পারে। তারপরে দেখেন ডকুমেন্টেশন হয়েছে কিনা, এই যে এখানে বলা হয়েছে যে ইউনিট টেস্ট, ইন্টিগ্রেশন টেস্ট, এই সব টেস্টগুলো আমরা করেছি কিনা, কোনো ডিফেক্ট নাই, সমস্ত এক্সচেঞ্জ ক্রাইটেরিয়া মিট করেছে। এবং আরেকটা দেখেন লাস্টে কি বলা আছে, দেখেন কি আছে, লাইভ অন প্রোডাকশন সার্ভার। এটাও যদি আপনার ডেফিনেশন অফ ডানে থাকে তাহলে এটা হওয়ার পরে আসলে আপনার এই ইটারেশনের ডেফিনেশন অফ ডান কমপ্লিট হয়েছে। এটা কিন্তু বাড়তে থাকবে বা কমতে থাকবে বা আপনার প্রজেক্টের উপর ডিপেন্ড করে এটা কিন্তু কম বেশি হতে পারে। এবং এটা তো আসলে সফটওয়্যারের একটা কথা বলা হয়েছে, আপনার অন্য প্রজেক্টে ডেফিনেশন অফ ডান ডিফারেন্ট হবে। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ডেফিনেশন অফ ডান। এই স্লাইডগুলো কিন্তু আপনাদের নাই, হ্যাঁ আমি আপনাদের যে ইয়েটা শেষ হয়ে গেলে আবার সবাইকে শেয়ার করি, যেমন আগেরটা শেয়ার করেছি। সো আমরা দেখেন সবই আলোচনা করে ফেললাম, ডেফিনেশন অফ ডান, ডেফিনেশন অফ রেডি, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। আমরা কিন্তু ট্রেডিশনাল প্রজেক্টে শুধু অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মেইনটেইন করি, আর অ্যাজাইলে কিন্তু তিনটাই মেইনটেইন করা হয়, তাই না? অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া করা হয় ইউজার স্টোরির সাথে, আর বাকিগুলো কিন্তু আরো
ব্যাপক অর্থে ইউজ করা হয় বাকি দুইটা। আর ইটারেশন রিভিউতে আমরা এই কাজগুলো করি। আর এই দুইটা দেখেন, আমরা যখন আসলে স্কোপটা যখন এখন কি এটা কিন্তু লাস্ট স্লাইড, তার মানে কি এরপরে কি শুরু হবে, আমরা কাজ শুরু করে দেবো। এখন কাজ শুরু করে দিলে আমাদের কি করতে হবে, দেখতে হবে যে আমাদের বেস লাইন থেকে ভেরিয়েন্স হচ্ছে কিনা, এটা আমাদেরকে মেজার করতে হবে। যদি ভেরিয়েন্স হয় তাহলে আমাদেরকে আবার কি কাম ব্যাক টু আবার বাউন্ডারি স্কোপ বেস লাইনের মধ্যে আসতে হবে। আর যদি এটা চেঞ্জ হয়, না করে পারা যাচ্ছে না, তাহলে অ্যাপ্রুভাল প্রসেস দিয়ে আমরা এটাকে চেঞ্জ করব। আর শুধু ভেরিয়েন্সটা জানলে হবে না, ভেরিয়েন্সটা কি আসলে কি টাইপ ডাটা, যেটা ঘটে গেছে বা আমরা এখন দেখতে পাচ্ছি, কিন্তু আমরা ট্রেন্ডটাও জানতে চাই। ট্রেন্ডটা মানে কি, যে আমি আসলে দেখতে চাই যে আমার যে ভেরিয়েন্সটা হচ্ছে স্কোপে, সেই ভেরিয়েন্সটা কি এরকম যে এরকম হচ্ছে, তার মানে টাইমের সাথে কমছে, নাকি আসলে উল্টা হচ্ছে, ভেরিয়েন্সটা খালি বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। দ্যাট মিনস কি, মানে রিকোয়ারমেন্ট খালি নতুন নতুন আসতেছে, তার মানে আমাদের রিকোয়ারমেন্ট ঠিক মতো হয় নাই বা কিছু একটা গন্ডগোল আছে। আর যদি এরকম দেখা যায় যে মোটামুটি স্মুথ, দ্যাট ইজ গুড, তাই না, খুবই কোনো একটা ভেরিয়েন্স আসতেছে। সো ট্রেন্ড আমাদেরকে আসলে বলে দেবে আসলে আমরা কোন ডিরেকশনে যাচ্ছি। এই দুইটা জিনিস আমাদেরকে হেল্প করবে, আমরা যে স্কোপের বেসলাইনটা তৈরি করলাম সেটার সাথে আমরা ঠিক আছি নাকি আসলে অন্যদিকে ডিভিয়েট হচ্ছে, এবং যদি হয় তাহলে কিভাবে উই ক্যান কুইকলি কাম ব্যাক টু আওয়ার মেইন ল্যান্ড বেসলাইন, সেটা হচ্ছে আমাদের আইডিয়া। সো পিএমবকে কিন্তু দুইটা প্রসেস আছে আরো স্কোপের, সেটা হচ্ছে কন্ট্রোল স্কোপ আর ভ্যালিডেট স্কোপ। সেই জায়গাগুলোতে আসলে এই টুলগুলো ইউজ হয় কন্ট্রোল স্কোপ করার জন্য, যাতে আমরা ভেরিয়েন্সটা কন্ট্রোল করতে পারি। আর ভ্যালিডেট স্কোপ মানে হচ্ছে যেটা আমরা অ্যাভেলেবল ইটারেশন রিভিউ পিএমবকে ট্রেডিশনাল প্রজেক্টে বলা হয় ভ্যালিডেট স্কোপ। তার মানে স্কোপের সমস্ত অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া যেটা আমরা তৈরি করেছিলাম সবগুলো মিট করছে কিনা, যদি মিট করে তাহলে কাস্টমার এটাকে অ্যাকসেপ্ট করে, এবং এই জায়গাতে কাস্টমার কিন্তু ইনভলভ হয়। যেমন ইটারেশন রিভিউতে কাস্টমার ইনভলভ হবে অ্যাজ ভ্যালিডেট স্কোপ প্রসেসে ট্রেডিশনাল প্রজেক্টে এই জায়গাটায় যেখানে আসলে কাস্টমার ইনভলভ হয়ে সব অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া টেস্ট করে অ্যাকসেপ্ট করে, এটাকে আমরা সফটওয়্যার ফার্মে বলি ইউএটি, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট। বুঝতে পেরেছি? সো আমরা আজকে এখানে শেষ করি, আমরা নেক্সট ক্লাস শনিবারে করব, আর তারপর একটা ক্লাস সোমবারে নেব, তাহলে আসলে একটু এনার্জি পাওয়া যাবে। আজকে আমি খুবই এক্সহস্টেড।